ওয়েলকাম টু মুক্তা সিরিজ। কয়েকদিন আগে আমরা সিজন নামে যে নতুন ড্রামাটা শুরু করেছি সেটার আমরা প্রথম পার্ট দিয়েছিলাম, যেটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল, যার কারণে হয়তো তোমাদের বুঝতে অনেকটা অসুবিধা হয়েছে। এই জন্য আমি দ্বিতীয় পার্টের সঙ্গে ওই পার্টটা একসাথে করে দিয়ে দিচ্ছি, যাতে স্টোরিটা তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ ভিডিওটা অনেক বড় হবে আর ডিটেইলে থাকার কারণে তোমরা পুরোটা ভালোভাবে বুঝতে পারবে। তো যারা প্রথম পার্ট দেখেছিলে এবং প্রথম পার্টের কাহিনী বুঝতে পেরেছো তারা 27 মিনিটের পর থেকে দেখো, আর যারা বুঝতে পারোনি বা প্রথম দেখছো তারা শুরু থেকে দেখো। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে বলা হয় বর্তমানে রাজ্যে যুদ্ধ চলছে। রাজ্যের রাজকুমারী ক্ষমতা নিজের হাতে নিয়েছে, নানউ শহর দাজো শহরকে শেষ করে দিচ্ছে। একটি মেয়ে হাতে তলোয়ার নিয়ে আরেকজনকে বলে, আমি জন্ম নিয়েছি দাজোতে, বড় হয়েছি দাজোতে, অথচ আপনি আর আপনার মেয়ে আমাকে এমন জায়গায় ফেলে দিয়েছেন যেখানে আমার বাঁচার কোনো আশা নেই। এই কথা বলেই সে তাকে মেরে ফেলে। ওই সময় হঠাৎ একটা তীর এসে তার গায়ে লাগে। সে পেছন ঘুরে ছেলেটাকে দেখে আর মনে মনে বলে, আমি কোনোদিন কল্পনাও করিনি যে একদিন তোমার হাতে আমাকে মরতে হবে। এরপরে সে একটা মুচকি হাসি দিয়ে তার তলোয়ারটা ফেলে দেয়, আর সে যখন পেছন দিকে পড়ে যায় তখন দেখা যায় সে আসলে পানিতে পড়েছে। সে বলতে থাকে, যদি আমি দ্বিতীয় সুযোগ পাই তাহলে সবকিছু ভিন্নভাবে হবে। আর এরপরই তার জ্ঞান ফিরে আসে। এখানে আমাদের তার পরিচয় দেওয়া হয়, তার নাম জাংসি এবং সে রাজ্যের একজন মন্ত্রীর মেয়ে। সে তার বুকে হাত দিয়ে দেখতে পায় সেখানে কোনো আঘাত নেই। এরপরে সে নেমে চারদিকটা ভালো করে দেখে। হঠাৎ করে পেছন থেকে একটি ছেলে এসে বলে, আপনি কি উঠে গেছেন? একটু গরম পানি খেয়ে নিন। সে যখন ছেলেটার দিকে তাকায় তখন আমাদেরকে এই ছেলেটার পরিচয় দেওয়া হয়। এর নাম হলো ইউচি এবং সে একটি সিক্রেট সৈন্য দলের প্রধান। জাংসির মনে পড়ে এটা তো সেই ছেলে যে তার বুকে তীর মেরেছিল। ইউচি পানি নিয়ে তার কাছে আসলে জাংসি সেটা ফেলে দেয় আর তাকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি কেন আমাকে মেরেছিলে? ইউচি বলে, আমি তোমাকে মেরেছি না আমি তোমাকে বাঁচিয়েছি। তখন সেখানে ইউচির পার্সোনাল দাস দংলান এসে বলে, আপনি আমাদের হুজুরকে থাপ্পড় কেন মারছেন? আপনি জিনসুই নদীতে পড়ে গিয়েছিলেন, আমাদের হুজুর আপনাকে বাঁচিয়েছে। এরপরে সেই ইউচিকে গিয়ে বলতে থাকে, মনে হয় পানিতে পড়ার কারণে ওনার মাথায় কিছু সমস্যা হয়েছে, আপনি ওনার ব্যবহারে কষ্ট পাবেন না। জাংসি বলতে থাকে, জিনসুই নদীতে পড়ে গিয়েছি, সেটা তো আরো 10 বছর আগের কথা। তখন সে তাকে আজকের তারিখ এবং এটা কত সাল চলছে সেটা জিজ্ঞেস করে। দংলান এই কথা বললে জাংসি বুঝতে পারে সে 10 বছর পেছনে চলে এসেছে। তখন সে ধীরে ধীরে বলে, জি চংই। সিন চলে যায় 10 বছর আগে জাংসির কল্পনায়। সেখানে রাতের বেলা একটি ফেস্টিভ্যালে জাংসি ব্রিজের উপরে একটি ছেলে এবং একটি মেয়ে দেখতে পায়। সে তখন ছেলেটিকে চংই বলে ডাক দেয়। ছেলেটা তাকে দেখে তার সাথে থাকা মেয়েটিকে চলে যেতে বলে। জাংসি বলে, আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে আপনি এভাবে আমাকে চিট কেন করছেন? চংই বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। জাংসি সে মেয়েটার পেছনে যেতে চাইলে চংই তাকে ধাক্কা দিয়ে জিনসুই নদীতে ফেলে দেয়। জাংসি এগুলো মনে করে বলে, যদি এখন আমি 10 বছর আগে ফিরে এসে থাকি তাহলে তো আমার পরিবার বেঁচে আছে। ইউচি বলে, আপনার কি খারাপ লাগছে? আমরা কি কোনো ডাক্তারের কাছে যাব? জাংসি বলে, না লাগবে না, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আমি বাড়ি চলে যাচ্ছি। ইউচি বলে, আমি আপনাকে ছেড়ে দিই? জাংসি বলে, না, সেটা ভালো দেখাবে না। ইউচি বলে, আমার নাম ইউচি, আমি কি জানতে পারি আপনার নাম? তবে জাংসি তাকে তার নাম না বলে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে চলে আসে। সে যখন যাচ্ছিল তখন এরা দুজন উপর থেকে তাকে দেখছিল। দংলান বলে, হুজুর আপনি ওনাকে কেন এখানে এনেছিলেন? ইউচি বলে, কারণ আমি চাই ও যেন আমাকে মনে রাখে। তখন সে আগের রাতের ঘটনা মনে করে যখন চংই জাংসিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই সময় ইউচি সেটা দেখে ফেলে। সে লাফিয়ে নদীতে ঝাঁপ দেয়। এরপর সে জাংসিকে বাঁচায়। তখন সে তার ঘাড়ে একটা চিহ্ন দেখতে পায়। সে বলে, তার ঘাড়ে আমি নানুর চিহ্ন দেখতে পেয়েছি, আমার মনে হয় সে নানুর একজন গুপ্তচর। দংলান বলে, তাহলে আপনি তাকে ছেড়ে দিলেন কেন? সে বলে, কারণ তার পেছন করতে করতেই আমরা তার মালিক পর্যন্ত পৌঁছাতে পারবো। এদিকে জাংসি রাস্তার মাঝখানে একজনকে কিছু পিঠা বিক্রি করতে দেখে। পরক্ষণেই সে দেখে তার বড় ভাই সেই পিঠা খাচ্ছে আর তাকেও খাওয়ার জন্য ডাকছে। একটু পরেই সে আর তার ভাইকে দেখতে পায় না। আবার সে তার ভাইকে তার সামনে দেখতে পায়, যার পুরো শরীর ভেজা ছিল। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপরে সে সামনে দিয়ে রাজ সেনাদের তার বাবাকে নিয়ে যেতে দেখে। তার বাবা বলছিল, তুমি এখানে কি করছো, বাড়ি চলে যাও। আসলে এই সব কিছুই ছিল তার কল্পনা। সে দৌড়ে বাড়িতে আসে। সেখানে এসে সে দেখতে পায় বাড়িতে আজ কারো ফিউনারেল। সে মনে মনে বলতে থাকে, তাহলে কি বাবা আর ভাইয়া আগের বারের মতোই আবারও ফেসে গেছে? তখন আমাদেরকে আবারও অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে জাংসির ভাই জেন নদীতে পড়ে গিয়েছিল। কয়েকদিন পর উদ্ধারকর্মীরা তার বডি পায়। এরপরেই আরো একটা কেসে ফাঁসিয়ে তার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে জাংসি বলে, আমি ফিরে এসেছি,
সে যখন বাড়ির ভিতরে আসে তখন সব দাসদাসীরা তাকে দেখে অবাক হয়ে যায়। তারা বলে, আপনি ভালো আছেন? আসলে শাও ম্যাডাম আমাদেরকে এগুলো করতে বলেছে। জাংসির সামনে গেলে দেখতে পায় মূলত আজ তারই ফিউনারেল হচ্ছে, কারণ সে যে পানিতে পড়েছে আর তাকে পাওয়া যায়নি। এরপর সে দেখতে পায় তার কাকির এক দাসীর সঙ্গে কথা বলছে। কাকি ভীষণ খুশি যে জাংসি মারা গেছে, তবে সেখানকার দাসদাসীরা কিছু বলতে চাইলে জাংসি তাদেরকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। এরপর সে নিজে তার কাকিকে ডাক দেয়। এই হলো জাংসির কাকি বা চাচি, যার নাম লেডি শাও। দাসী বলে, ম্যাডাম আপনি বেঁচে আছেন? জাংসি বলে, হ্যাঁ বেঁচে আছি। আপনাদের তো মনে হয় খারাপ লাগছে তাই না? তার কাকি তাকে ভালো করে ছুঁয়ে তারপর বলে, সত্যি তুমি ফিরে এসেছো? তোমার চিন্তায় কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। জাংসি বলে, আপনি তো খুশিতে ঘুমাতে পারেননি। তার চাচি তখন বলে, দেখো তোমার বাবা সারাক্ষণ অ্যালকোহল নিয়ে পড়ে থাকে, তোমার ভাই কোনো কাজের না, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা মরে গেছে, তাহলে তোমার জন্য আমি কি বা করতে পারি? তোমার জন্য করার আমার একটাই কাজ, সেটা হলো তোমার ফিউনারেলটা যাতে আমি ভালো করে সম্পন্ন করতে পারি। জাংসি মনে করে ছোটবেলায় একদিন এই চাচি তার ভাইকে বলছিল, তুমি কোনো কাজের না, আর এই একটাকে জন্ম দিতে গিয়ে তার মা মরে গেছে, তোমরা মা ছাড়া ছেলেমেয়েরা অভদ্র। এই বলে সে দুজনকে থাপ্পড় মারে। এরপর চলে যেতে চাইলে তার দাসী বলে, ম্যাডাম কিছু ভুল হয়েছে, আসলে টাকা চুরি হয়নি, অ্যাকাউন্টেন্ট হিসাবে ভুল করেছে। লেডি শাও বলে, তো কি হয়েছে, এমনিতেই এদেরকে ভদ্রতা শেখানোর দরকার, আজ এরা এভাবেই বসে থাকবে। বর্তমানে জাংসি তার চাচিকে একটা থাপ্পড় মারে। এরপর বলে, আমি দেখলাম আপনার গালে একটা মৌমাছি বসেছে, কামড় দেয়নি তো আবার? তার চাচি তাকে উল্টো থাপ্পড় মারতে গেলে সে তার হাত ধরে ফেলে, অন্য হাতে থাপ্পড় মারতে গেলে সেটাও ধরে ফেলে। এরপর বলে, আমার ফিউনারেলের জন্য আপনি আপনার পছন্দের গান বাজাচ্ছেন, ভালো মানের কফিন বুক করিয়েছেন, আমি তো এমনিতেই আনলাকি, তাই আমার কাছ থেকে আপনি দূরে থাকবেন, নয়তো আমার ভাগ্য আপনার কাছে চলে যেতে পারে, আর হঠাৎ আপনি মরে যেতে পারেন। তবে আপনি চিন্তা করবেন না, এমন দিন আসলে আমি আপনার ফিউনারেল সুন্দরভাবে পালন করব। এই বলে সে চলে যায়। ওই সময় একটি দাসী সেখানে আসে। সে জাংসিকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই হলো জাংসির পার্সোনাল দাসী, যার নাম আমান। জাংসি বলে, চলো আমরা বাবার কাছে যাই। সে যখন চলে যায় তখন লেডি শাও রাগের চোটে সব জিনিস এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়। এদিকে তারা জিনসুই নদীর কাছে আসে। আমান বলতে থাকে, বড় হুজুর অনেক লোক ঠিক করেছে আপনাকে খোঁজার জন্য, এতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু লেডি শাহ বাড়ি থেকে 1 টাকাও দিতে রাজি না, তাই ছোট হুজুর তার মূল্যবান সকল জিনিসপত্র বন্ধক লাগিয়ে তারপর টাকার ব্যবস্থা করেছে। এদিকে একজন মাঝি বলে, হুজুর আমরা একদিন 1 রাত ধরে খুঁজছি, তবে কিছুই পাইনি, আমরা কি আরো খুঁজবো? জাংসির বাবা বলে, অবশ্যই। সেই লোক বলে, কিন্তু আমাদের তাহলে আরো টাকার প্রয়োজন। জাংসির বাবার কাছে এখন কোনো টাকা ছিল না, তাই সে একটা জেব পেন্ডেন্ট বের করে। তখন জাংসির ভাই জেন বলে, বাবা এটা একমাত্র জিনিস যেটা মা আপনার জন্য রেখে গেছে। তার বাবা বলে, এখন আমার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো আমার মেয়েকে খোঁজা। এরপরে জাংসি ব্রিজের উপরে এসে তার ভাইকে আর তার বাবাকে ডাক দেয়, তবে তারা শুনতে না পেলে সে ব্রিজ থেকে নিচে নামে। জেন বলতে থাকে, বাবা মনে হচ্ছে যেন ছোট বোন আমাকে ডাকছে। তার বাবা বলে, আমারও মনে হচ্ছে। জাংসি নিচে নেমে এসে তার ভাইকে ডাক দিলে তার ভাই পেছন ফিরে তাকে দেখে। এরপর সে বলে, আমার মনে হচ্ছে আমি বোনকে দেখছি। তার বাবা বলে, আমারও মনে হচ্ছে, আমার মনে হয় আমি সবসময় তাকে দেখি, কিন্তু আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না। তখন সেখানে মাঝি বলে, হুজুর সত্যিই ম্যাডাম চলে এসেছে। তখন তার বাবা পেছন ফিরে তাকে দেখে। এরপরে তারা দৌড়ে এসে জাংসিকে জড়িয়ে ধরে। জাংসি তার ভাইকে বলে, তুমি আমাকে কথা দাও, আজকের পর থেকে তুমি আর নদীর কাছে আসবে না, তুমি কোনো নদীর আশেপাশে যাবে না। তার ভাই বলে, ঠিক আছে। সে তার বাবাকে বলে, তুমিও অ্যাস্ট্রোনমির কোনো কাজে যাবে না। তার বাবা বলে, ঠিক আছে, এখন থেকে আমি বাড়িতেই বসে থাকবো, তোমার সাথে থাকবো। এই বলে সে তার মেয়েকে জড়িয়ে ধরে। এদিকে দংলান জাংসির ব্যাপারে সবকিছু ইউচিকে বলে। সে বলে জাংসির জন্মের সময় তার মা মারা যায়। এরপরে তার বাবা একদম ভেঙে পড়ে, যার ফলে সে তার পলিটিক্যাল ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে, আর এজন্যই লোকে জাংসিকে আনলাকি বলে। ইউচি এটা শুনে বলে, ফালতু, মানুষ সবসময় দুর্বল মানুষকেই দোষারোপ করে। দংলান বলে, এখন বাড়ির অধিকাংশ ক্ষমতা বাড়ির ছোট বউ লেডি শাওয়ের হাতে। বর্তমানে তাদের পরিবারের অবস্থা খারাপ, তাই ডিউক আনের 3য় ছেলের সঙ্গে জাংসির কাকি জাংসির বিয়ে ঠিক করেছে। এদিকে জাংসির চাচি বলতে থাকে, তুমি বিয়ে ভেঙে ফেলতে চাও? জাংসি বলে, ও আমাকে চিট করেছে, আমি এটা জেনে গেছি বলে ও আমাকে মেরে ফেলতে চেয়েছে, এমন একটা জানোয়ারকে আমি বিয়ে করব? তার বাবা বলে, জাংসি ঠিক বলেছে। শাও বলে, তুমি জানো এই বিয়েটা ঠিক করার জন্য আমি কত কিছু করেছি, কত চেষ্টা করার পর এমন একটা ভালো ছেলে পেয়েছি, তোমার মা যদি বেঁচে থাকতো তাহলেও এই বিয়ের কথা শুনে খুশি হতো। জাংসির বাবা বলে, কখনোই না,
বাবা মা সবসময় সন্তানের ভালো চায়। শাও বলে, তুমি পানিতে পড়ে গিয়েছিলে, সারা রাত বাহিরেই ছিলে, তোমার মনে হয় না যে তোমার মান সম্মানও নদীর পানিতে ধুয়ে গেছে? তার বাবা বলে, এই কথাটা তো তুমি রটাচ্ছ। শাও জাংসির বাবার কাছে এসে বলে, আপনি আপনার মেয়েকে সেখানে বিয়ে দেবেন কিনা সেটা আপনার ডিসিশনে হবে না, আমার ডিসিশনেও হবে না। আপনি শুধুমাত্র মাকে একবার আসতে দিন, সেই ডিসাইড করবে যে জাংসির বিয়ে ওই বাড়িতে হবে কি হবে না। এই বলে সে চলে যায়। জাংসির বাবার প্রচন্ড রাগ হচ্ছিল, তবে সে কিছু বলে না। এরপরে জাংসি নিজের প্যাভিলিয়নে আসে, যেখানে ঘরের মধ্যে সে বিয়ের কার্ড দেখতে পায়, যেটা আসলে তার আর চঙির বিয়ের কার্ড। সে মনে মনে বলে, গতবার চঙিকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গিয়েছিল, এইবার আমি আর সেই ভুলটা করব না। এরপরে তারা তিনজন মিলে একসঙ্গে খাবার খেতে বসে। জেন জিজ্ঞেস করে, তুমি পানিতে পড়ার সময় তোমাকে কে বাঁচিয়েছে? জাংসি বলে, একজন সাধারণ লোক বাঁচিয়েছে। তার বাবা বলে, আমাদের তাকে নিজে গিয়ে ধন্যবাদ জানানো উচিত। তবে জাংসি বলে, কোনো দরকার নেই, আমি তার নাম জানি না, তাকে খুঁজে পাওয়া অনেক কষ্ট হবে। তার বাবা বলে, এত বড় ভুলটা তুমি কি করে করলে, নামটা তো জানার দরকার ছিল। তার ভাই বলে, ও নিজেই অনেক ভয় পেয়েছিল। এরপর তার বাবা জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এই বিয়েটা ভাঙতে চাও? সে বলে, হ্যাঁ বাবা, ও আমাকে ধোঁকা দিয়েছে, ওর মতো লোককে আমি বিয়ে করতে চাই না। তার বাবা বলে, ঠিক আছে, আমি কাল ওদের বাড়িতে গিয়ে ওদের পাঠানো সকল উপহার ফিরিয়ে দিয়ে আসবো। এদিকে লেডি শাও আর তার মেয়ে পেই চঙিদের বাড়ি থেকে পাঠানো উপহার দেখতে আসে। পেই বলে, মা, এত ভালো ভালো উপহার হাতছাড়া হয়ে যাবে। তার মা বলে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তোমার স্ট্যান্ডার্ড আরো বাড়াও, তোমার বিয়ে হবে অনেক বড় বাড়িতে। এরপরে সে তার দাসীকে বলে এই সকল জিনিস লুকিয়ে ফেলতে, আর বলে, দেখি এই উপহার ফেরত না দিয়ে আপনারা কিভাবে বিয়ে ভাঙতে পারেন। এদিকে জাংসির ভাই বলে, আগামীকাল একটা ফাইটের প্রতিযোগিতা হবে, সেখানে যে জিতবে সে সরকারি চাকরি পেয়ে যাবে। আমি যদি কাল জিতে যাই তাহলে আমি তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব, তাহলে আমাদের আর চাচির যন্ত্রণা সহ্য করতে হবে না। তার বাবা বলে, তুই তো অনেক ভালো, তুই কিন্তু ভুলেও সেখানে যাবি না। জ্যান অবাক হলে তার বাবা বলে, তোর গায়ে শক্তি আছে, তুই কিসের মারামারি করতে যাবি? জাংসি বলে, একদম ঠিক ভাইয়া, তুমি কোথাও যাবে না। খাবার দাবার শেষ করে জাংসি বাইরে আসে। এরপর সে বলতে থাকে, এইবার আমি আমার প্রিয়জনদের কিছুই হতে দেব না। পরদিন সেই প্রতিযোগিতা দেখানো হয়। এখানে মার্কিউস এবং জেনারেল এসেছে। মার্কিউস তার উত্তরাধিকার শিমুকে পরিচয় করিয়ে দেয়। আমরা দেখতে পাই সেখানে জেন এসেছে। এদিকে ইউচি আর দংলানও এসেছে। দংলান বলতে থাকে, আমাদের আন্দাজ মতো ইন্সপেক্টর এখানে এসেছে, আমি তার একটা ব্যবস্থা করছি। এদিকে জেন ফাইট করছিল। একটু পরেই জাংসি দৌড়ে সেখানে আসে। সে দেখতে পায় তার ভাই তো ভালোই ফাইট করছে। সে জেনের সৈনিককে বলে, ভাইয়া এত শক্তিশালী হলো কবে? সৈনিক বলে, উনি সবাইকে টাকা খাইয়েছে, আপনি চিন্তা করবেন না, উনি জিতে যাবে। হঠাৎ করেই ইন্সপেক্টরের পেটে ব্যথা শুরু হয়ে যায়। আসলে এটা করেছে দংলান। দংলান তার খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। সে অনুষ্ঠান থেকে বাইরে আসলে ইউচি তাকে ধরে। সেই ইন্সপেক্টর তো তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন আমাদেরকে কিছুদিন আগের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় ইউচি আর তার চিফের সঙ্গে অন্য এক গ্রুপের ফাইট হচ্ছিল। হঠাৎ করেই তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। তখন ইউচির চিফ তাকে ধাক্কা দিয়ে নিচে পানিতে ফেলে দেয়, আর সেখানে সকল তীর সে নিজেই শরীরে নিয়ে নেয়। বর্তমানে ইউচি বলে, ওই দিন যদি আমাদের অবস্থানের কথা নান ও সেনাদের কাছে লিক না হতো তাহলে আমার চিফের এই অবস্থা হতো না। তবে সেই লোক বলে, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এই কথা বলেই সে চাকু দিয়ে তার উপর আঘাত করতে চায়, তবে ইউচি সহজেই তাকে ঘায়েল করে ফেলে। এদিকে জেন দ্বিতীয় রাউন্ডে যার সঙ্গে ফাইট করছিল সে উল্টো জেনকে মারতে থাকে। অন্যদিকে ইউচি জাংসির ঘাড়ের সেই চিহ্নটা দেখিয়ে বলে, এটা কি? ইন্সপেক্টর বলে, এটা হলো নান উর সেন্টেসের চিহ্ন। লোকেরা বিশ্বাস করে একমাত্র নান উর সেন্টেসই দাজুকে শেষ করতে পারবে। অনেক বছর ধরেই এই চিহ্নের মেয়েকে খোঁজা হচ্ছে, তবে আজ পর্যন্ত আমরা কিছুই পাইনি। আমি শুধু এতটুকুই জানি, দয়া করে আমাকে ছেড়ে দিন। তবে ইউচি বলে, তোমাকে ছেড়ে দিলে কিভাবে হবে? তোমার বিশ্বাসঘাতকতার জন্য এতগুলো নিরীহ প্রাণ চলে গেছে। সে তখন তাকে মেরে ফেলে। এদিকে জেনকে অনেক বেশি আঘাত করা হচ্ছিল। একসময় জেনের গায়ে তলোয়ার দিয়ে সে লোক মারতে চায়। ওই সময় জাংসি তার ভাইকে বাঁচাতে চলে আসে। জাংসির গায়ে আঘাত লেগে যাবে তার আগেই কেউ একটা লাঠি ছুঁড়ে সেই তলোয়ারটা সরিয়ে দেয়। দেখা যায় এটা করেছে ইউচি। সেই লোক ইউচির সঙ্গে ফাইট করতে যায়, তবে ইউচি তাকে ধাক্কা দিয়ে একেবারে স্টেজ থেকে নিচে ফেলে দেয়। এরপর সে জেনকে ওঠায়। জেনারেল বলে, আজকের প্রতিযোগিতার বিজয়ী হয়েছে এই যুবক। আমি কি আপনার নাম জানতে পারি? ইউচি বলে, আমি এখানে কাজ করতে আসিনি, তবে যেহেতু আমি এসে গেছি এবং একটা ঝামেলা বাঁধিয়ে দিয়েছি, তাহলে আপনারা যতদিন পর্যন্ত না যোগ্য লোক পাচ্ছেন ততদিন আমি আপনাদের এই পদে কাজ করতে রাজি আছি। এরপরে তারা সবাই যখন যাচ্ছিল তখন জেন বলে, আপনার ঠিকানাটা বলে দিন। ইউচি বলে, আমি এখানে এখন পর্যন্ত কোনো বাড়ি পাইনি,
জেন বলে তাহলে আমাদের বাড়িতে চলে আসুন, কিন্তু জাংসি বলে আমাদের বাড়িতে থাকলে ওনার কাজ করতে কষ্ট হবে, আপনি বরং একটা ভাড়া বাসা নিয়ে নিন। তবে ইউচি বলে আমি তো নতুন, ভাড়া বাসা চিনি না। জেন বারবার বলতে চাইছিল যে সে ইউচিকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায়। জাংসি বলে শহরের বিভিন্ন দোকানদারকে জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে ভাড়া বাসা দেখিয়ে দেবে। জাংসি বলে আপনি কোথা থেকে এসেছেন? ইউচি বলে দক্ষিণের ইয়ানগুই শহর থেকে। জাংসি মনে পড়ে আগের জন্মে ইয়ানগুইতে সে তার সঙ্গে একসঙ্গে বসে কত গল্প করেছে। জাংসি মনে মনে বলতে থাকে যদি আমি কখনোই সেখানে না যেতাম তাহলে তোমার সঙ্গে আমার দেখা হতো না। ইউচি জিজ্ঞেস করে আপনারা কখনো সেখানে গিয়েছিলেন? জাংসি বলে আমরা কখনোই শহর থেকে বের হইনি। এরপরে তারা চলে আসতে থাকে। উপর থেকে ইউচি জাংসিকে দেখছিল। দংলান বলে আমরা কি ফিরে যাব? ইউচি বলে আমরা এখানে থাকবো। এরপর সে মনে মনে বলে ও যদি কখনোই ইয়ানগুই না গিয়ে থাকে তাহলে ও কি করে নানউর সেন্টেস হবে। পরদিন জাংসির বাবা যখন জাংসির চাচিকে বলে যে চঙিদের বাড়ি থেকে দেওয়া জিনিসগুলো সে ফেরত দিয়ে দেবে, তখন জাংসির চাচি বলে যে ওইগুলো জিনিস তো সব ব্যবহার হয়ে গেছে। জাংসির বাবা বলে এটা তুমি কি ধরনের কথা বলছো? সে বলে আপনি কয় টাকাই বা পান? আপনার বড় ছেলে কোনো কাজকর্ম করে না, বাড়ির এতগুলো মানুষ কি খেয়ে বাঁচে? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি অ্যাকাউন্টের বইগুলো চেক করুন। জাংসির বাবা বলে আমি মানছি বাড়ির দায়িত্ব পালন করা সহজ কোনো ব্যাপার না, কিন্তু তাই বলে ওগুলো জাংসির বিয়ের জন্য দেওয়া হয়েছে। শাও বলে যদি এখনো আপনি বিয়ে ভেঙে দিতে চান তাহলে এই যে নিন লিস্ট, এখানে লেখা আছে ওখানে কি কি জিনিস ছিল সেগুলো কিনে ফেরত দিয়ে দিন, আর সাথে চুরিটাও নিয়ে নিন। এই বলে সে চলে যায়। বাবা এই কথা জাংসিকে বললে জাংসি বলে আমার মনে হয় তারা কোথাও জিনিসগুলো লুকিয়ে রেখেছে, আমার কাছে একটা উপায় আছে, তবে সেজন্য আমার মায়ের কিছু জিনিসের প্রয়োজন পড়বে। এরপরে দেখা যায় জাংসির চাচাতো বোন এই কোথাও যাওয়ার জন্য রেডি হয়। তবে সে যখন যাচ্ছিল তখন সে দেখতে পায় জাংসি মাথায় অনেক সুন্দর সুন্দর হেয়ারপিন পরে আছে। সে জিজ্ঞেস করে তোমার মুড মনে হচ্ছে আজ অনেক ভালো, এত সুন্দর করে কেন সেজেছো? জাংসি বলে এমনিতেই আমার আছে তাই পরলাম। তবে তুমি কি কোথাও যাচ্ছ? তোমার হেয়ারপিন, তোমার ব্রেসলেট খুবই নিম্নমানের, এগুলো মানুষ পরে। এই বলে বেশি নাটক করো না, আমারও দামি দামি জিনিস আছে, আমি পরি না। জাংসি বলে এটা তো মিথ্যা কথা, থাকলে কি তুমি এসব নর্মাল জিনিস পরতে? নেই, তাই তোমার কাছে যা আছে তাই পরছো। এটা শুনে পেই রেগে সেখান থেকে চলে গেলে জাংসি আমানকে ইশারা দেয়। এরপরে পেই তার এক দাসীকে দিয়ে তার মায়ের দাসীকে ওই গুপ্ত ঘর থেকে বের করে নেয়। পেই সেই ঘরে গিয়ে একটা হেয়ারপিন নিয়ে বের হলে দেখা যায় আমান সেটা দেখে ফেলে। এরপরে আমান এসে জাংসিকে এই ব্যাপারে জানিয়ে দেয়। একটু পরে জাংসি দাস দাসীদের দিয়ে সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছিল, তখন শাও চলে আসে। সে বলে তুমি এগুলো কি করছো? জাংসি বলে আমি আমার জিনিস নিয়ে যাচ্ছি। আপনি তো বলেছিলেন এগুলো নাকি ব্যবহার হয়ে গেছে, জিনিসগুলো নাকি নেই, তাহলে এগুলো কোথা থেকে আসলো? যাই হোক, এখন আমি আমার জিনিসগুলো নিয়ে যাচ্ছি। শাও বলে আমার ওয়্যার হাউস থেকে তোমার এগুলো নেওয়ার সাহস কি করে হলো? তখন তার বাবা বলে ওঠে কেন সাহস হবে না? সে তার কাছে এসে বলে এই বাড়ি আমার, তুমি শুধুমাত্র বর্তমানে বাড়ির জিনিসপত্র দেখাশোনা করছো, তুমি আমাকে উল্টাপাল্টা কিছু করতে বাধ্য করো না। তখনই তার ছোট ভাই এসে বলে আরে তোমরা ঝগড়া কেন করছো? সে তার স্ত্রীকে বলে দেখো ভাইয়া যেহেতু বিয়েটা ভেঙে দিতে চায় তো জিনিসগুলো তুমি তাকে দিয়ে দাও না। এরপর সে বলে ভাইয়া তুমি কি একা বিয়েটা ভাঙতে পারবে? আমার তো মনে হয় না মার্কিউস বিয়ে ভাঙতে রাজি হবে। জাংসির বাবা বলে এই জিনিস আমি এখানে রাখবো না, এগুলো আমি ফিরিয়ে দেব। এদিকে ইউচি আজ কমান্ডো অফিসে এসেছে, মানে বর্তমানে এই শহরে সে নতুন যে চাকরিটা পেয়েছে। এখানে ম্যাজিস্ট্রেট তাকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেয়। রাতের বেলা জাংসির বাবা যখন বাড়িতে আসে তখন দেখতে পায় মার্কিউস জিনিসপত্র আবার তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। শাও বলে দেখুন ভাইয়া, ওনারা জাংসিকে নিজের বাড়ির বউ বানাতে চায়, তাই তো আবারও জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে। বাবা রেগে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ইউচি একটা বাড়ি ভাড়া করতে যায়। সেখানকার বাটলার বলে যে এই প্যাভিলিয়নটা আনচাং মন্ত্রীর, মানে জাংসির বাবার। এখানে আমরা ইউচির সঙ্গে তার কুকুরকেও দেখতে পাই, যার নাম ইনু। বাড়ি দেখে ইউচির পছন্দ হয়। বাটলার বলে তাহলে একবার বাড়ির মালিককে জিজ্ঞেস করে নিতে হবে। তাই কথা বলার জন্য তারা জাংসিদের বাড়িতে যায়। জ্যান যখন জানতে পারে যে ইউচি তাদের বাড়ি ভাড়া নিতে এসেছে সে তো ভীষণ খুশি হয়ে যায়। তবে জাংসি বলে না না, ওই বাড়িটা আমরা অন্য একটা কিছু করব, দুঃখিত আমরা আপনাকে ভাড়া দিতে পারছি না। সেই ইউচির কুকুরটাকে দেখলে তার মনে পড়ে আগের জন্মে সেই ইউচির সঙ্গে যখন দক্ষিণের এলাকায় ছিল তখন এই কুকুরটা তার চারপাশে ঘুরতো। ইউচি বলে আপনি আমাকে দাম বলতে পারেনি, কিন্তু জাংসি বলে যে তারা এটা ভাড়াই দেবে না। তখনই তারা দেখতে পায় মার্কিউস আনের স্ত্রী এবং তার ছেলে চংই বাড়িতে এসেছে। একটু পরে তারা সবাই একসাথে বসে। চংই জাংসির বাবাকে বলে বাবা আমার ভুল হয়ে গেছে। জাংসির বাবা বলে এত নাটক করতে হবে না, আমি তোমার শ্বশুর না।
আর তাছাড়া আমি তোমাদের জিনিস ফিরিয়ে দিয়েছিলাম। চঙের মা বলে, হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে, নয়তো বিয়েটা কেন ভেঙে যাবে? আমার মনে হয় চঙিকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। তখন জেন বলে, আরেকটা সুযোগ দেব, যাতে এই সুযোগে সে আমার বোনকে চিরতরে মেরে ফেলতে পারে। চঙের মা বলে, এটা কেমন কথা বলছেন আপনি? চঙি বলে, ওই দিন জাংসি হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়, আমি কেন ওকে ধাক্কা দিতে যাব? তার মা বলে, কোনো প্রমাণ ছাড়া এভাবে মিথ্যা আরোপ আপনারা দিতে পারেন না। তুমি পানিতে পড়ে গিয়েছিলে বলে আমরা সবাই কত মন খারাপ করেছিলাম। চঙি নিজে পানিতে নামতে চেয়েছিল তোমাকে খোঁজার জন্য। জাংসি বলে, ও পানিতে নেমে আমাকে খুঁজতে চেয়েছিল কারণ ও দেখতে চেয়েছিল আমি কি সত্যি মরেছি না এখনো বেঁচে আছি। তখন শাও তাকে চুপ করতে বলে। চঙির মা বলে, তুমি বিশ্বাস করো, তোমার সঙ্গে চঙির বিয়ে হলে আমি তোমাকে নিজের মেয়ের মতো রাখবো। জাংসি তখন কল্পনায় অতীতে চলে যায়। যখন চঙির সঙ্গে তার বিয়ে হয়েছিল তখন একদিন তার শাশুড়ি তাকে বলে, কাল চঙি বাড়িতে আসেনি। তোমার স্বামী যদি বাড়িতে না আসে তার মানে অবশ্যই তোমার মধ্যে কোনো সমস্যা রয়েছে। তোমাকে দেখতে যদি এরকম সাধারণ দেখায় তাহলে কেই বা তোমার দিকে তাকাতে চাইবে। পরদিন জাংসি অনেক বেশি চকমকা পোশাক পরে আসলে তার শাশুড়ি রেগে চা ফেলে দেয় আর বলে, এত সাজার কি আছে? কোন পুরুষকে পটাতে চাইছো? বর্তমানে জাংসি বলে যে সে কিছুতেই এই বিয়ে করবে না। চঙের মা বলে, তাহলে কিন্তু তোমাকে কোর্টে যেতে হবে। এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার জন্য 60টা বেতের আঘাত খেতে হয়, সেটা কি তুমি জানো? জাংসি বলে ওঠে, তাহলে তো আমাকে পানিতে ফেলে দেওয়ার জন্য চঙি হুজুরকেও শাস্তি পেতে হবে। তাহলে ভেবেচিন্তে কোর্টে আসবেন। এরপর সে আর তার ভাই চলে আসছিল। তখন তার ভাই বলে, আচ্ছা, এমন কি কেউ আছে যে ওই দিন চঙিকে তোমাকে ধাক্কা দিতে দেখে ফেলেছিল? জাংসি বলে, এমন মনে হয় কেউ নেই। তখনই সে সামনে ইউচিকে দেখে। সে বলে, আপনি এখনো এখানে? ইউচি বলে, আমি তো বাড়ির ব্যাপারে আলোচনা করার জন্য দাঁড়িয়েছিলাম, তবে আমি আপনার পরিবারের আলোচনা শুনে ফেলেছি। এখন মনে হলো আপনার হয়তো আমার সাহায্যের প্রয়োজন হবে। জাংসি অবাক হলে ইউচি বলে, আপনার মনে নেই আপনাকে কে বাঁচিয়েছে? জাংসি বলে, আপনি। জেন বলে, তার মানে আপনি আমার বোনকে বাঁচিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউচি বলে, আমি আপনাকে বলতে পারবো ওই দিন আপনাকে কে দেখেছে। তখন জাংসি বলে, কে? সে তখন বলে, বাড়ি ভাড়ার ব্যাপারটা। জাংসি বলে, ঠিক আছে, ওখানে আপনি থাকতে পারবেন। রাতের বেলা জাংসি একটা দোকানে আসে। এখানে দোকানের মালিক চাউনিয়াং বসেছিল। জাংসি তার কাছে গেলে সে বলে, আমি জানতাম তুমি আসবে, তুমি ভালো আছো দেখে আমি অনেক খুশি হয়েছি। জাংসি বলে, ওই দিন চঙি যে মেয়েটার সাথে ছিল সেটা তুমিই ছিলে, তাই না? চাউনিয়াং বলে, হ্যাঁ, আমিই ছিলাম, আর এখন আমি আর তোমার কাছে কিছু লুকাতে চাই না। জাংসি বলে, তোমার দোকানে আমি সুগন্ধি বিক্রি করে অনেক টাকা পেয়েছি। চাউনিয়াং বলে, এই সুগন্ধির জন্যই আমার দোকানে ব্যবসা বেড়ে গিয়েছিল। বিভিন্ন মানুষ এখানে আসতো, তবে সব লোক সবসময় আমাকে নিচু চোখে দেখতো, কারণ তোমার মতো এত বড় পরিবারের মেয়ে আমি না। তাই নিজের এই খারাপ ভাগ্যটাকে ভালো বানানোর জন্য আমি চঙিকে পটানোর চেষ্টা করি, যাতে তার মাধ্যমে আমি আমার স্ট্যাটাস বাড়াতে পারি। জাংসি বলে, তুমি একটা বোকা, এভাবে করে কি ভালো জীবন পাওয়া যায়? চাউনিয়াং বলে, সম্মানের সাথে দুমুঠো ভাত তো খাওয়া যায়, নিজে না হোক অন্তত নিজের সন্তানকে তো আমি একটা বড় পরিবারের নাম দিতে পারবো। জাংসি অবাক হয়ে বলে, সন্তান মানে? তুমি প্রেগনেন্ট? চাউনিয়াং বলে, হ্যাঁ। জাংসি বলে, এখন তুমি এই বাচ্চাকে ব্যবহার করে মার্কিউসের পরিবারের বউ হতে চাও? চাউনিয়াং বলে, হ্যাঁ, আমি আসলে চঙিকে বিয়ে করছি না, আমি বিয়ে করছি চঙির উচ্চ বংশকে। এরপরে দেখা যায় জাংসির দাদি বাড়িতে ফিরে এসেছে, আর সে যখন জানতে পারে যে জাংসি বিয়ে ভাঙতে চাইছে, এমনকি সে এজন্য কোর্টেও যেতে রাজি, তার দাদি তো প্রচন্ড রেগে যায়। সে তখনই জাংসির সঙ্গে দেখা করতে চায়, তবে তখন দাসী এসে বলে যে জাংসি অসুস্থ, তাই তারা নিজেরাই যায় জাংসির সঙ্গে দেখা করতে। এখানে পেয়ে চিল্লাপাল্লা করতে থাকে যে জাংসি কেন বের হচ্ছে না। সে ঘরে ঢুকতে চাইলে জাংসি এক গামলা পানি তার গায়ে ছিটিয়ে দেয়। এরপর বলে, তুমি এখানে এসেছো? আমি তো জানি না, এটা আমার পা ধোয়া পানি। তেই একথা শুনে দৌড়ে তার মায়ের কাছে যায়। দাদি বলে, এখনই হাঁটু গেড়ে বসো। জাংসি মনে মনে বলে, এই পর্যন্ত আমি অনেকবার হাঁটু গেড়ে বসেছি। তার দাদি তাকে বলে, তুমি জানো এই মার্কিউসের পরিবারের বিয়ে করার জন্য মানুষ মরিয়া হয়ে যায়, কত জায়গা থেকে তাদের কাছে সম্বন্ধ আসে। জাংসি বলে, জানি, আমি আপনার কথা বুঝতে পেরেছি। তার কাকি বলে, তোমার দাদি আসার পর দেখা যাচ্ছে তুমি একেবারে ভালো হয়ে গেছো, তাহলে কি আমরা আবার মার্কিউসের সঙ্গে কথা বলবো? জাংসি বলে, আপনার ইচ্ছা। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। জাংসি বলে, এবার কি আমি উঠতে পারি? তার দাদি বলে, এখন না, ভালো একটা সম্পর্ককে তুমি কত ঝামেলা বাঁধিয়ে দিয়েছো, 2 ঘন্টা এভাবেই বসে থাকো। আমান বলে, আপনি বিয়ে ভাঙার জন্য কোর্টে পর্যন্ত যেতে চেয়েছিলেন। জাংসি কল্পনা করে আগের বার তার দাদি পুরো বাড়ির সবার সামনে তাকে শাস্তি দিয়েছিল। তার ভাই বারবার বলছিল যে আমার বোনের কি দোষ, তবে তার দাদি তার কথা শোনে না। সে বলে, ও কেন এই বিয়েতে রাজি হচ্ছে না? এই বিয়ে ওকে করতেই হবে, নয়তো আমাদের পরিবারের মান সম্মান থাকবে না।
তার বাবা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার দাদি জাংসি আর জেন দুজনকেই ধরে মারতে বলে। জেনের কষ্ট দেখে জাংসি বিয়েতে রাজি হয়ে যায়। বর্তমানে জাংসি বলে, আমি রাজি হয়েছি কারণ দাদি জানে না মেইন ঘটনাটা আসলে কি হয়েছে। এরপরে জাংসি কোর্টে গিয়ে একটা কেস রিপোর্ট করে আসে। রাতের বেলা জাংসি ইউচির সঙ্গে দেখা করে। সে বলে, আপনি কি বলতে পারেন ওই দিন আমাকে ধাক্কা দেওয়ার সময় কে এই বিষয়টা দেখেছিল? ইউচি বলে, বলতে পারি, তবে তার আগে আমারও কিছু জানার আছে। আমি আপনাকে বাঁচালাম, আপনাকে সাহায্য করলাম, কিন্তু আপনি কেন আমাকে দূরে সরিয়ে দেন? মনে হচ্ছে আমি যেন আপনার চোখের বালি। জাংসি বলে, আমারও তো জানার আছে, আমাদের শহরে এত এত বাড়ি থাকতে আপনার কেন আমাদের বাড়িটাই পছন্দ হলো? ইউচি বলে, কারণ আপনার ভাইয়ের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক, তাই আমি আপনাদের কাছাকাছি থাকতে চাই। জাংসি বলে, আপনি কি সত্যি জানেন যে কে আমাকে দেখেছে? কারণ এই বিষয়টা এখন আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউচি বলে, অবশ্যই জানি। এই সামনে যাদেরকে দেখছেন তারা সবাই আপনাকে দেখেছে, কারণ এরা অনেক বছর ধরেই এখানে দোকান চালাচ্ছে। মানে সেখানকার দোকানদারদের কথা বলছে। পরদিন তাদেরকে কোর্টে দেখা যায়। এখানে ম্যাজিস্ট্রেট তাদেরকে জিজ্ঞেস করে যে ঠিক কি হয়েছে। জাংসি বলে, উনি আমাকে ব্রিজের উপর থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে, উনি আমাকে মারার চেষ্টা করেছে। তবে চংই এটা সম্পূর্ণ অস্বীকার করে। ভেতর থেকে ইউচি তাদের কথা শুনছিল। জাংসি বলে, আমার কাছে সাক্ষী আছে। প্রথমে সে সেখানে থাকা একটা নুডলসের রেস্টুরেন্টের দোকানদারকে ডাকে, তবে সেই লোক বলে, ওই দিন অনেক অন্ধকার ছিল, তাই আমি পরিষ্কার কিছু দেখতে পাইনি। আসলে এই লোককে আগেই চংয়ের বড় ভাই চংলি টাকা খাইয়ে রেখেছিল এবং তার বৃদ্ধ মায়ের কথা বলে তাকে ভয়ও দেখিয়েছিল। এরপরে জাংসি আরেকজন লোককে ডাকে, তবে সেও একই কথা বলে। জাংসি বলে, আমার কাছে আরো একজন সাক্ষী আছে। সে বলে, ওই দিন চংই যার সঙ্গে ব্রিজের উপরে কথা বলছিল সেই মেয়েটি, যার নাম চাওনিয়াং, সেই আমার সাক্ষী। চাওনিয়াং সেখানে আসলে ম্যাজিস্ট্রেট বলে, সত্যি করে বলো, ওই দিন আসলে কি হয়েছিল? চংই কি সত্যি জাংসিকে ধাক্কা দিয়েছিল? চাওনিয়াং মনে করে ওই দিন রাতে জাংসি তাকে বলেছে, তুমি যদি চংইকে বিয়ে করতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে এখন আমাকে তোমার সাহায্য করতে হবে। তুমি যদি এভাবে ওর বউ হও তাহলে তুমি শুধুমাত্র ওর কনকিউবাইন হতে পারবে, কিন্তু তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে চংয়ের বড় বউ হতে সাহায্য করব। এগুলো মনে করে চাওনিয়াং বলে, হ্যাঁ, ওই দিন চংই জাংসিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। চংই বলে, তুমি এটা কি বলছো? তুমি ভালো করে জানো আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। জাংসি বলে, তার মানে ধাক্কা তুমি দিয়েছো, এটা তুমি এখন স্বীকার করছো, তাই তো? ম্যাজিস্ট্রেট চংয়ের উপর ভীষণ রেগে যায় আর তাকে নিয়ে বেত্রাঘাত করতে বলে। ভেতরে ইউচি বলতে থাকে, নিজের শত্রুকেই নিজের সাক্ষী বানিয়েছে। এই মেয়েটা একেবারে সাধারণ নয়। জাংসি, তুমি আসলেই অনেক চালাক। এরপরে চংইকে নিয়ে আসা হলে ম্যাজিস্ট্রেট আবারও জিজ্ঞেস করে, চাওনিয়ান, তুমি বলো আসলে কি হয়েছে? এইবার চাওনিয়ান মাথা ঘুরে সেখানে পড়ে যায়। পরের সিনে দেখা যায় জাংসি আর চাওনিয়ান কথা বলছে। এখানে আমরা জানতে পারি ওই সময় চাওনিয়ান আসলে অজ্ঞান হওয়ার নাটক করেছিল। এরই মধ্যে সেখানে চংই আর তার মা চলে আসে। জাংসি তাদের সঙ্গে কথা বলতে গেলে চংই বলে, তোমরা দুজন এক হয়ে আমার বিরুদ্ধে লেগেছ। জাংসি বলে, আপনি দুজনের সঙ্গে একসাথে সম্পর্ক করতে পারবেন আর আমরা দুজন এক হয়ে আপনার পর্দা ফাঁস করতে পারবো না। চংয়ের মা বলে, তোমার তো কপাল ভালো যে আমার ছেলে তোমাকে পছন্দ করে। ওই সময় চাওনিয়াং সেখানে আসে। চংয়ের মা বলে, তোমাকে জাংসি কত টাকা দিয়েছে যে তুমি আমার ছেলের নামে কোর্টে গিয়ে সাক্ষী দিলে? এখন তোমরা কেউই আমার ছেলেকে বিয়ে করতে পারবে না। জাংসি বলে, আপনি এখনো বুঝতে পারছেন না, আমি কখনোই আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি। সে চাওনিয়াংকে বসিয়ে বলে, কিন্তু ওর পেটে আপনার ছেলের বাচ্চা রয়েছে। চংয়ের মা বলে, এই দোকানে কত মানুষ আসে, কে জানে এটা কার বাচ্চা? জাংসি বলে, আমি ভেবেছিলাম বাচ্চার কথা শোনার পর হয়তো আপনি খুশি হবেন, কিন্তু আপনারা যে কি ধরনের মানুষ সেটা তো আমার আগেই বোঝা উচিত ছিল। চংয়ের মা বলে, আমি বিয়েতে রাজি হলেও চংয়ের বাবা অর্থাৎ মার্কিউস আন কখনোই রাজি হবে না। জাংসি বলে, আমি শুনেছি আপনি নাকি আগে কনকিউবাইন ছিলেন, পরে আপনি ওনার মেইন স্ত্রী হয়েছেন, তাহলে আপনার কাছে তো অনেক উপায় আছে মার্কিউসকে রাজি করানোর। এখানে সিন কাট হয়ে যায়। এরপরে জাংসি ছবি আঁকছিল। আমান বলে, আপনি এখনো বিয়ে ভাঙা নিয়ে চিন্তা করছেন? আর চিন্তা করতে হবে না, বড় হুজুর তো গেছে। জাংসি বলে, যখন পর্যন্ত না আমি বিয়ে ভাঙার নোটিশ দেখতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। এরপরে আমান বলে, পানিতে পড়ে যাওয়ার পর থেকে আপনি অন্যরকম হয়ে গেছেন। আপনি আগে সবসময় ফুল আর পাখির ছবি আঁকতেন, এই প্রথম আমি আপনাকে দেখছি আপনি পাহাড়ের ছবি আঁকছেন। জাংসি মনে মনে বলে, চংয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর আমি জীবনে এত কষ্ট দেখেছি, শেষে গিয়ে দক্ষিণের এলাকায় বসবাস শুরু করার পর আমি পাহাড় পর্বত দেখতে শুরু করেছি। একটা বড় ঘরে সাধারণ মেয়ে জীবনে পাহাড় পর্বত দেখেইনি, তাহলে আঁকবে কি করে? এরপর সে বলে, আসলে আমি স্বপ্নে দেখেছি তো সেটাই আছে। তখনই তার বাবা তার আর চংয়ের এঙ্গেজমেন্ট ভাঙার নোটিশ নিয়ে আসে।
যেটা দেখে জাংসি ভীষণ খুশি হয়ে যায়। এরপরেই জাংসি চলে যায় ম্যাজিস্ট্রেটের কাছে এবং তাকে গিয়ে বলে যে সে চং এর উপর থেকে সকল অভিযোগ সরিয়ে নিচ্ছে। ম্যাজিস্ট্রেট তাকে অনেকভাবে জিজ্ঞাসা করে যে কেন, ওনারা কি আপনাকে ভয় দেখিয়েছে? কিন্তু জাংসি বলে না, আমি আসলে চংইকে বিয়ে করতে চাই না, আর এখন ও অলরেডি শাস্তি পেয়েছে। ম্যাজিস্ট্রেট বলে তোমার ভয় পাওয়ার কিছু নেই, ও যেহেতু অন্যায় করেছে ও আরো শাস্তি পাবে। কিন্তু জাংসি বলে আমি সাধারণভাবে শুধু বাঁচতে চাই, আমি এত ঝামেলায় জড়াতে চাই না, তাই এখন আমি কেসটা তুলে ফেলতে চাই। ম্যাজিস্ট্রেটের আর কিছু বলার থাকে না। এরপরে জাংসি আর তার বাবা কথা বলছিল। জাংসি বলে ওরা কি এঙ্গেজমেন্ট ভাঙার সময় কিছু বলেছে? তার বাবা বলে ওনারা কিছুই বলেনি, আর আমিও কোনো কিছু নিয়ে তর্ক করিনি, শুধুমাত্র কাগজটা নিয়ে চলে এসেছি। তবে তোমার দাদি যখন জানতে পেরেছে তখন সে আমাকে এনসেটাল হলে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল। এই কথা শুনে জাংসির মন খারাপ হয়ে যায় যে তার জন্য তার বাবা হাঁটু গেড়ে বসেছিল। তখনই জেন দৌড়ে আসে আর বলে আজকে আমি ইউচি আর ম্যাজিস্ট্রেটকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও। জাংসি আয়নার সামনে গিয়ে যখন তৈরি হচ্ছিল তখন আমান বলে ম্যাডাম আপনার ঘাড়ে কিসের একটা চিহ্ন। জাংসি কিছু বুঝতে না পারলে আমান আয়না দিয়ে তাকে চিহ্নটা দেখায়। তখন জাংসি মনে মনে বলে নানউর সেন্টেসের চিহ্ন আমার ঘাড়ে কি করে আসলো, আমি সেখানে থাকতাম এই জন্য। সে তখন কল্পনা করে একবার দাজো আর নানউর বর্ডারের মাঝে সে একটা লোককে পড়ে থাকতে দেখে। সেই লোক অনেক বেশি আহত ছিল। জাংসি তাকে পানি খাওয়ায়। লোকটি বলে তুমি দাজোর লোক? জাংসি বলে আমি দাজোর লোক ঠিক আছে, তবে আমি আপনার নামে কোনো নালিশ করব না। এরপর সে তার আঘাতে ওষুধ দিয়ে দেয় আর তার সাথে থাকা পানিটুকুও তাকে দিয়ে দেয়। এর কয়েক মাস পরে নানউতে সেই লোকটি আরেকটা মেয়ের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটার সময় জাংসিকে পায়। জাংসির অবস্থা খুবই খারাপ ছিল এবং তারা বুঝতে পারে জাংসি পাহাড় থেকে পড়েছে, তবে এখনো বেঁচে আছে। সেই লোকটি বলে ও একদিন আমাকে বাঁচিয়েছে, তাই আমার ওকে সাহায্য করা উচিত। এরপর দেখা যায় জাংসি নানউর একজন এল্ডারের সামনে বলছে আমি দাজর হওয়া সত্ত্বেও আপনারা আমাকে বাঁচিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই মহিলা বলে তুমি আমাদের নানউর একজনকে বাঁচিয়েছ, আমরাও তোমাকে বাঁচিয়েছি, তাই সমান সমান হয়ে গেছে। তবে এখন থেকে তুমি আর দাজোতে যেতে পারবে না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। জাংসি বলে দাজোতে আমার কেউ নেই, আমি নানউতে থাকতে রাজি আছি। সেখানে একটি বড় পিলারে আমরা একটা চিহ্ন দেখতে পাই, যেই চিহ্নটাই বর্তমানে জাংসির ঘাড়ে রয়েছে। একটু পরে ইউচি আর ম্যাজিস্ট্রেট চলে আসে। জাংসির বাবা জাংসির বিয়ে ভাঙার জন্য তাদেরকে ধন্যবাদ জানায়। তারা কথা বলছিল তখন ইউচি জাংসির আঁকা ছবিটা দেখতে পায়। জাংসি বলে আমরা আপনাদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছি। ম্যাজিস্ট্রেট জিং বলে এর কোনো দরকার নেই। ইউচি বলে কেন দরকার নেই? একটু আগেই তো আপনি বলছিলেন অনেক গরম পড়েছে, কিছু ফল কেনার দরকার। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরপরে রাতের বেলা ইউচি কালো পোশাক পরে জাংসির আঁকা সেই ছবিটা নিয়ে যায়। পরদিন লংদান বলতে থাকে হ্যাঁ ওর নাম লংদান, আগের পর্বে আমি ওকে দংলান বলেছিলাম, এই জন্য আমি দুঃখিত। যাই হোক, সে বলতে থাকে আমি শুনেছি ওনারা নাকি কখনোই এই লিগান শহর ছেড়ে কোথাও যায়নি। ইউচি বলে না গেলে এই ছবি কি করে আঁকলো, এটা তো শ্যাংজান পাহাড়ের ছবি, আবারও নিজেকেও এঁকেছে যে ও ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছে। লংদান বলে ঘোড়ায় যে মেয়েটা সেটা কি জাংসি ম্যাডাম? যদি এমনটাই হয় তাহলে আরেকটা ঘোড়া খালি কেন? ইউচি বলে এটাই তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে জাংসি ঘরে এসে দেখতে পায় তার সেই ছবিটা নেই। সে পুরোপুরি বুঝতে পারে যে ছবিটা ইউচি নিয়েছে, আর হয়তো ইউচি তাকে সন্দেহ করছে, কারণ তার ঘাড়ে নানউর সেন্টেসের চিহ্ন রয়েছে। সে তখন কিছু জড়িবুটি দিয়ে একটা ওষুধি বানায়, আর এরপর সেটা তার ঘাড়ে মুছলেই দেখা যায় তার ঘাড় থেকে সেই দাগটা উঠে গেছে। একটু পরে জেন এসে বলে ইউচি আমাদের পাশের বাড়িতে চলে এসেছে, চলো আমরা তার সাথে গিয়ে কথা বলি। জাংসি বলে ভাইয়া তুমি একা যাও। এই কথা শুনে জেন বলে তুমি আমাকে সত্যি করে বলো, ও কি তোমাকে বুলি করেছে? আমি সবসময় দেখি তুমি ওর থেকে দূরে থাকতে চাও। ও তোমাকে বাঁচিয়েছে, আমাকে সাহায্য করেছে, কিন্তু যদি ও তোমাকে বুলি করে থাকে তাহলে আমি ওকে ছাড়বো না। জাংসি বলে ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সঙ্গে। তখন জেন সেখানে থাকা একটি ফুল গাছ দেখে বলে তাহলে এটা নিয়ে চলো, এটা সবচাইতে ভালো উপহার হবে। এরপরে তারা ফুলটা নিয়েই সেখানে যায়। ইউচি যখন দেখতে পায় যে এরা এসেছে, সে তাড়াতাড়ি জাংসির ছবিটা ছুঁড়ে বাইরে ফেলে দেয়। এরপরে জেন আর ইউচি কথা বলতে আসলে ইউচির কুকুর সেই ছবিটা আবার নিয়ে আসে। জেন ছবিটা দেখে বলে মনে হচ্ছে ছবিটা আমার বোনের আঁকা, তবে আমার বোন শুধুমাত্র ফুল আর পাখির ছবি আঁকে। আচ্ছা আমাকে বলো, এই ছবিতে যে মেয়েটা আছে সে কি তোমার প্রেমিকা? ইউচি বলে না না, একদমই না। জেন এরপর একটা লকেট দেখতে পায়। সে বলে এখনো বলবে না, এটা আমাদের শহরের সবচেয়ে বড় ব্রথালের লকেট। এটা শুনে ইউচির মাথা ঘুরে যায়, আর সে লংদানকে চিৎকার করে বলতে থাকে তোমার জিনিস তুমি আমার টেবিলে রাখবে না। জেন বলে এগুলো তাহলে আপনার না? এরপরে তারা হাসাহাসি করতে থাকে। জাংসি বাড়িতে আসলে জানতে পারে তার দাদি তাকে ডেকেছে। সে সেখানে গিয়ে দেখতে পায় তার মেজ বোন চিয়ান এসেছে। চিয়ান হলো মার্কিউস চাংশিয়ানের পুত্রবধূ, আর মার্কিউস চাংশিয়ানের ছেলেকে নিশ্চয়ই তোমরা চেনো।
তার নাম সিংহু, যার সঙ্গেই জেনের দ্বিতীয় পর্বের ফাইট হয়েছিল এবং যে জেনকে অনেক মেরেছিল। বর্তমানে জাংসি বলতে থাকে, আপু কেন করেছিলে তুমি? তখন আমাদেরকে তার অতীতে নিয়ে যাওয়া হয়। একদিন জাংসি তার বোনের সেবা করছিল, হঠাৎ করেই সেই ঘরে সিংহু আসে, মানে তার বোনের হাজবেন্ড আসে। সিংহু জাংসির হাত ধরে ফেলে। জাংসি তার বোনকে ডাকতে থাকে, তবে সিংহু বলে, তোমার বোনকে ডাকছো কেন? আসো, আমি তোমার সঙ্গে থাকি। জাংসি কোনো মতে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে চাইলে দেখতে পায় তার বোন মেইন দরজা লাগিয়ে দিয়েছে। সে তার বোনকে ডাকতে থাকলে সিংহু বলে, তুমি কি দেখতে পারছো না যে তোমার বোন আমাকে সাহায্য করছে? এরপরে সিংহু জাংসিকে গিয়ে ধরে। বর্তমানে জাংসি বলতে থাকে, এমন কি কারণ থাকতে পারে যার কারণে একজন বড় বোন নিজের ছোট বোনকে কষ্ট দিতে তার স্বামীকে সাহায্য করতে পারে? চিয়ান জাংসিকে নিয়ে তার সাথে বসায়। এরপর বলে, তোমার মন নিশ্চয়ই খারাপ, মাত্র তোমার বিয়ে ভেঙে গেছে। জাংসি বলে, একদমই না, আমার মন আরো ভালো। তুমি এই আজাইরা কথা কেন বলছো? তার দাদি তখন বলে, তোমার ভদ্রতা কোথায় গেছে? এখনই তোমার বোনের কাছে ক্ষমা চাও। জাংসি বলে, না আমার ওনার সঙ্গে মারামারি হয়েছে, না কোনো তর্ক হয়েছে, তাহলে আমি কিসের জন্য ক্ষমা চাইবো? চিয়ান বলে, দাদি আজ অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে আমার অনেক কাজ আছে, আমি বরং চলে যাই। চিয়ান আর জাংসি একসঙ্গে আসছিল। চিয়ান বলে, আমি জানি তোমার মন খারাপ, তুমি বরং আমার সঙ্গে চলো, কয়দিন আমার বাড়ি থেকে আসবে। জাংসি অবাক হয়ে তাকে দেখতে থাকে। চিয়ান বলে, কি হয়েছে? তখন দেখা যায় চিয়ানের হাতে একটা আঘাতের দাগ। চিয়ান বলে, ওই দিন আমার স্বামী আর জেনের মধ্যে মারামারির সময় আমার স্বামী নাকি জেনকে অনেক মেরেছিল, তুমি কি এই জন্য রেগে আছো? জাংসি বলে, একদমই না। চিয়ান বলে, তাহলে চলো, কয়দিন আমাদের বাড়িতে থেকে আসবে। জাংসি বলে, তুমি না বললে তোমার অনেক কাজ আছে, তাহলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, নয়তো দুলাভাই আবার রাগ করতে পারে। চিয়ান দরজা পার হয়ে সামনে গেলে তার মনে পড়ে গতকাল রাতে সিংহু তাকে বলছিল, তোমার বোনের কি সুন্দর চেহারা, চঙের কপাল কি খারাপ, এক কাজ করো, তোমার বোনকে এখানে বেড়াতে নিয়ে আসো। চিয়ান বলে, তুমি এগুলো কি বলছো? ও আমার ছোট বোন। সিংহু বলে, আমার কাজ করবে না? এই বলেই সে তার হাতে আঘাত দেয়। এরপরে তাকে নিচে ফেলে অনেকগুলো লাথি দেয়। তারপরেও চিয়ান রাজি না হলে গরম চায়ের কেটলি দিয়ে তার পিঠে ছ্যাঁকা দেয়। এগুলো মনে করে চিয়ান সেখান থেকে চলে যায়। পরে সিনে দেখা যায় জাংসির কাছে তার বড় বোনের চিঠি এসেছে, যেখানে তার বড় বোন অনেকগুলো জিনিস পাঠিয়েছে। চিঠিতে তার বড় বোন জাং ই লিখেছে, তুমি কিন্তু একদমই ওই খারাপ লোকের জন্য কেঁদে শরীরের ক্ষতি করবে না। তুমি ভাববে না একদিন তোমার জীবনে একটি ভালো ছেলে আসবে। নিজে আসতে না পারার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তবে আমি আশা করব তুমি ভালো থাকবে। চিঠি পড়ে জাংসি বলে, আগেরবার যখন বড় আপুর ডিভোর্স হয়ে যায় তখন সে আমাদের বাড়িতে চলে আসে, এরপরেই সে বিষ খেয়ে নেয়, তখন তার বয়স মাত্র 20 বছর। এবার আমি আমার আপুকে মরতে দেব না। এরপর জাংসি বাজারের উপর দিয়ে হাঁটছিল, তখন একটি মহিলা তার মেয়েকে খুঁজছিল। সে সবাইকে শুধু জিজ্ঞেস করছিল তার মেয়ে নিউ নিউকে কেউ দেখেছে কিনা। সে মহিলা জাংসিকে এসে নিউ নিউ বলে ডাকতে থাকে, তবে জাংসি বলে, আমি নিউ নিউ নই। সেই মহিলা বলে, তুমি দেখতে একদম আমার মেয়ের মতো, কয়েকদিন আগে আমার মেয়ে মার্কিউস চ্যাংশিয়ানের বাড়ির সামনে গিয়েছিল, এরপর আমি আর তাকে দেখিনি। সে কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, আমি কিছুই বুঝতে পারছি না। এই কথা শুনে জাংসি কিছু একটা আন্দাজ করতে পারে। সে বাড়িতে এসে একটা চিঠি লিখতে থাকে আর মনে মনে বলতে থাকে, নিউ নিউ দেখতে আমার মতো। শেষবার সে মার্কিউস চ্যাংশিয়ানের বাড়ির কাছেই গিয়েছিল। সিংহু একটা শয়তান, আমি হয়তো এবার ওকে অ্যাভয়েড করতে পারবো, কিন্তু এভাবে আমি ওকে আটকাতে পারবো না। আসলে সে চিঠিতে তার মেজ বোনকে লিখেছে যে সে তাদের বাড়িতে যেতে রাজি আছে, আর এই চিঠিটা এখন সে তার মেজ বোনের বাড়িতে পাঠিয়ে দিতে বলে। এরপর সে মনে করে ওই সময় সে সিংহুর মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে এসেছিল। সে বলতে থাকে, ওই জায়গা একটা দুঃস্বপ্নের মতো, কিন্তু তারপরও সেখানে আমাকে যেতেই হবে। পরদিন জাংসি মার্কেটে যেতে থাকলে জ্যান জিজ্ঞেস করে, আমিও তোমার সাথে যাব? এরপরে তারা দুই ভাই বোন যাওয়ার সময় জ্যান কিছু ক্যান্ডি দেখে তার বোন এবং বাকিদেরকে কিনে দেয়। জ্যানের সৈনিক বলে, আপনি খাবেন না? জ্যান বলে, পাগল হয়েছ নাকি, পুরুষ মানুষ ক্যান্ডি খায়? জাংসি সুগন্ধির দোকানে গেলে জ্যান দৌড়ে আবার সেই ক্যান্ডিওয়ালার কাছে আসে আর ক্যান্ডি কিনে খেতে শুরু করে। তার সৈনিক বলে, আপনি না বললেন পুরুষ মানুষ ক্যান্ডি খায় না? তবে তখনই সিংহুর কিছু লোকজন সেখানে চলে আসে। তারা বলে, ওই দিন সিংহুর সঙ্গে তুমি ফাইট করেছিলে, তোমার সাহস তো কম না। জ্যান বলে, সিংহু আমার দুলাভাই, তোমার সমস্যা কি? সেই লোক জ্যানের ক্যান্ডিগুলো ফেলে দেয়। জ্যান বলে, দেখো, তুমি যদি মারামারি করতে চাও তাহলে সেটা আমি করতে পারি, কিন্তু সমস্যা হলো এখানে অনেক লোক, তার চেয়ে বরং আমরা অন্য একটা জায়গায় যাই। সেই লোক রাজি হয়ে যায়। জ্যান এরপর হাঁটতে হাঁটতে তার সৈনিককে বলে জাংসিকে গিয়ে বলতে যে তার যেতে দেরি হবে। এরপরে জ্যান বলে ওঠে, ওই দেখো তোমার বাবা এসেছে। এটা বলেই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা সবাই তাকে শুধু খুঁজতে থাকে। এরপরে জ্যান টেবিলের নিচ থেকে বলে, আমি এখানে, এই বলে কতগুলো পাউডার তার মুখে দিয়ে আবার সেখান থেকে পালিয়ে যায়। একটু পরে দেখা যায় সে তো নৌকায় বসে চিকেন খাচ্ছে। সামনে দিয়ে এক লোক ফল নিয়ে গেলে জ্যান তার কাছ থেকে ফল নিয়ে খেতে শুরু করে।
আর বলে তাদের ফ্যামিলি অ্যাকাউন্টে এর দাম লিখে রাখতে। এরপরে যেন বলতে থাকে কত সুন্দর আমাদের শহর, পানির উপর থেকে সূর্যাস্ত কত সুন্দর দেখাচ্ছে। ব্রিজের ওপর থেকে একটি মেয়ে বলে লিঙ্গান শহর অনেক সুন্দর, কিন্তু সূর্যাস্ত অতটাও সুন্দর না। যেন বলে তুমি কে গো, আমাদের সূর্যাস্তকে খারাপ বলছো? তখন সেই মেয়েটা ঘুরে তাকায়, এর নাম হলো চুচু, সে ইউচির সিনিয়র। সে বলে কারণ আমি দুনিয়ায় অনেক ট্রাভেল করেছি আর এর থেকে অনেক সুন্দর সুন্দর সূর্যাস্ত দেখেছি, তবে এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলার টাইম আমার নেই। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু ওই সময় কিছু বাচ্চারা তার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। সে একটা কিছু কিনতে গিয়ে টাকা দিতে যাবে, তখন দেখতে পায় তার টাকা তো তার কাছে নেই। ওদিকে জ্যান নৌকায় বসে টাকা গুনছে। তখন সে বলে তোমার লজ্জা শরম বলতে কিছু নেই, এত বড় বড় কথা বলে আমার টাকা চুরি করে নিয়ে গেছো। জ্যান তো এর আগামাথা কিছুই বুঝতে পারে না। সে বলে তোমার টাকা আমি কখন নিলাম, তোমার মাথায় কি একটু ব্রেন নেই? চুচু রাগ করলে জ্যান বলে বেশি রাগ থাকলে এখানে আসো, দেখি তোমার কত সাহস। তবে চুচু নেমে আসে আর সে জ্যানকে ধরে বলে আমার টাকা দাও। জ্যান চিৎকার করে বলে এই মেয়েটা আমাকে হ্যারাস করছে। চুচু বলে ফালতু কথা বন্ধ করো। সে জ্যানের টাকা নিয়ে নেয় আর জ্যানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। জ্যান সাঁতার জানতো না, তাই সে পানিতে ডুবতে থাকলে চুচু আবার পানিতে নেমে তাকে উঠিয়ে নিয়ে আসে। জ্যানের একটু একটু জ্ঞান আসে, তবে এরপর সে আবার অজ্ঞান হয়ে যায়। এটা দেখে চুচু অনেক ভয় পেয়ে যায়। সে তাকে ডাকতে শুরু করে। ওই সময় জাংসি এই খবর শুনতে পেয়ে দৌড়ে জ্যানের কাছে আসতে থাকে। সে চিৎকার করে ভাইয়া বলে ডাক দিলে জ্যান উঠে বলে আমি এখানে। জাংসি দৌড়ে এসে কেঁদে কেঁদে বলে ভাইয়া তুমি কেন পানির কাছে এসেছো? তুমি আমাকে কথা দিয়েছিলে না তুমি নদীর কাছে আসবে না। তার ভাই বলে আমি ভুলে গেছিলাম। জাংসি বলে তুমি কিভাবে ভুলে গেলে, তুমি সাঁতার জানো না? জ্যান বলে কিন্তু আমার কিছু হয়নি, দেখো আমি একদম ঠিক আছি। এরপর জাংসি চুচুকে বলে সরি আপু, আপনার অনেক কষ্ট হয়েছে। আপনি কি আমার ভাইয়ের বন্ধু? জ্যান বলে কিসের বন্ধু, ও একটা ডাকাত। এরপরে তারা সবাই একসঙ্গে বসলে জ্যান বলে ও টাকা হারিয়ে গেছে, ও আমাকে বলছে আমি নাকি চোর। চুচু বলে ঠিক আছে তাহলে টাকা ফিরিয়ে দিচ্ছি। জ্যান বলে ফিরিয়ে দিচ্ছি মানে কি, এগুলো আমার টাকা। জাংসি বলে আপু তুমি মনে হয় নতুন এসেছো, তোমার টাকা চুরি হয়ে গেছে, তোমার টাকার দরকার পড়তে পারে, তুমি বরং এটা রেখে দাও। তবে চুচু সেটা নিতে চায় না। জাংসি বলে ধার মনে করে রেখে দাও, যখন তোমার টাকা হবে তখন ফিরিয়ে দিও। চুচু বলে তুমি অনেক ভালো, তোমার ভাইয়ের মতো না। এরপর সে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে জাংসি কিছু জড়িবুটি দিয়ে একটা ওষুধ বানাচ্ছিল। তখন আমান বলে ম্যাডাম আপনি এগুলো কবে শিখেছেন? জাংসি মনে করে আগের জন্মে যখন সে নান উগিয়েছিল তখন সেখানেই সে এইসব শিখেছিল। সে বলে বই থেকে শিখেছি। আমান বলে কিন্তু আমি বুঝতে পারছি না আপনি ঘুমের ওষুধ নিয়ে মার্কিউস চাংশিয়ানের বাড়িতে কেন যাচ্ছেন? জাংসি বলে কারণ অন্য বাড়িতে গেলে আমার ঘুম হয় না। সে একটা ব্রেসলেটের পাথর সরিয়ে সেখানে সে ঘুমের ওষুধটা রেখে দেয়। এদিকে আমরা সিংহুকে দেখি, যে নিউ নিউ আর চিলামে দুজন মেয়েকে বেঁধে তাদেরকে চরম অত্যাচার করছিল। এখানে তারা দুজনই পালাতে চেয়েছিল, তাই সিংহু নিউ নিউর গলায় ঘোড়া চালানোর বেদ দিয়ে জোরে চাপ দেয়, যার ফলে নিউ নিউ সেখানেই মারা যায়। এরপরে সে চিকে চরমভাবে সেই চাবুক দিয়ে মারতে থাকে আর বলতে থাকে পালাতে চেয়েছিলে না, এবার পালাও দেখি। পরদিন মার্কিউস চাংশিয়ানের বাড়িতে, মানে চাংসির মেজ বোনের শ্বশুর বাড়িতে, তার আরো 3 বোন বেড়াতে আসে। একজন হলো পেই, একজন হলো জাংসির সেজ বোন চাও, আর আরেকটা তো জাংসি নিজে। এদিকে ক্যাপিটাল সিকিউরিটি অফিস দেখানো হয়, মানে ইউচির অফিস। ইউচি জাংসির আঁকা ছবিটা ভালো করে দেখতে থাকে। লংদান এসে বলে আমি ব্রথালে গিয়ে ওই লকেটের ব্যাপারে খোঁজ করলাম কিন্তু কিছুই পেলাম না। ইউচি বলে আচ্ছা ঠিক আছে, আপাতত এগুলো বাদ দিই, বর্তমানে নিউ নিউকে খোঁজার যে কেসটা এসেছে সেটা সলভ করি। অন্যদিকে চিয়ান তার সকল বোনদের নিয়ে সে নাস্তা পানি খেতে দেয়। এখানে চাও বলে আপু আগে মনে হয় তোমার শাশুড়ির সঙ্গে দেখা করে আসলে ভালো হয়। চিয়ান বলে না, উনি বলেছে আগে তোমাদের বিশ্রামের ব্যবস্থা করতে। জাংসি মনে মনে বলে আমার সেজ বোন একদম আমার মতোই, কোনো অন্যায় যেন না হয়, কেউ যেন আমাদের কোনো ভুল না ধরতে পারে, সেই চিন্তাই সবসময় সে করে। একটু পরেই সিংহু সেখানে আসে, তাকে দেখেই জাংসির আগের কথা মনে পড়ে যায়। সিংহু বলে বোনেরা সবাই এসেছে, তাদের ভালো করে আপ্যায়ন করো। এই বলে সে চলে যায়। তবে চাও সিংহুর তাকানো দেখে কিছু একটা আন্দাজ করতে পারে। এদিকে লংদান গত 5 বছরে হওয়া মেয়েদের মিসিং কেসের রিপোর্ট নিয়ে আসে। ইউচি তো অবাক হয়ে যায় যে গত 5 বছরে এতগুলো মেয়ে গায়েব হয়ে গেছে। এই মেয়েদের বাড়ি কোথায় ছিল সেই জায়গাগুলো ইউচি লিঙ্গানের ম্যাপ দেখে দেখে মার্ক করে রাখে। এরপর সে বলে এখানে অনেকগুলো মেয়েকেই শেষবার এই জায়গায় দেখা গেছে। এই জায়গাটি ছিল সেই ব্রিজের কাছে। এরপরে তারা সেই ব্রিজের কাছে আসে এবং সেখানে থাকা সেই নুডলসের দোকানদার আর আরো একজন দোকানদারকে জিজ্ঞেস করে যে এখান থেকে মেয়েরা কোথায় যায়। বিক্রেতা প্রথমে বলতে চায় না, তবে পরে সে বলে মার্কিউস চাংশিয়ানের ছেলে সিংহু আমার এই দোকান থেকেই একটা মেয়েকে একবার নিয়ে গিয়েছিল, তবে আমি জানি না কেন, আর এরপর কি হয়েছে এই বিষয়ে আমি কিছু জানি না। এদিকে জাংসি আর চাও ফুলের বাগানে হাঁটাহাঁটি করছিল।
চাও বলে এই ফুলগুলো এত সুন্দর কিভাবে হয়েছে, দেখে অনেক ভালো লাগছে। তবে জাংসি সেখানে একটা খারাপ গন্ধ পায়। সে মনে মনে বলে, মনে হচ্ছে এখানে যেন কাউকে দাফন করা হয়েছে। চাও সেখানে একটা হেয়ার পিন পায়। সে বলে, এটা কিসের হেয়ার পিন? জাংসি বলে, এটা পিতলের। চাও বলে, কিন্তু এই বাড়িতে তো সবাইকে দেখলাম স্বর্ণের আর রূপার হেয়ার পিন পরে, পিতলের হেয়ার পিন কোত্থেকে আসলো? জাংসি মনে মনে বলে, হয়তো যাকে এখানে দাফন করা হয়েছে তারই হেয়ার পিন এটা হতে পারে। তখনই সিংহ এদিকে আসলে জাংসি হেয়ার পিনটা নিয়ে নেয়। সিংহ বলে, বোনেরা এখানে কি দেখতে এসেছে? চাও এগিয়ে গিয়ে তাকে বলে, আমরা ফুল দেখতে এসেছি। জাংসি মনে মনে বলতে থাকে, একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? আমাকে এই জায়গায় এসে ভালোভাবে দেখতে হবে। সিংহ এরপরে চলে যায়। এদিকে পেই চিয়ানকে বলে, জাংসি আপু দেখতে সবচাইতে সুন্দর। এতগুলো ফুলের মধ্যেও মনে হয় যেন ফুলের চাইতে তাকেই বেশি সুন্দর লাগছে। দুলাভাই জাংসির উপর থেকে নজরই সরাতে পারছে না। আপু, আমরা তো বোন, তাই তোমাকে একটা ভালো কথা বলি। তুমি না জাংসি আপুকে এখানে বেশি দিন রেখো না। তবে আরো একটা জিনিস বলি, তোমার ভাগ্য কিন্তু ওর ভাগ্যের সঙ্গে মিলবে না। তোমার স্বামী মার্কিউসের উত্তরাধিকার, শিক্ষিত, ভদ্র, আর ও তো নিজের বিয়ে ভেঙে ফেলেছে। চিয়ান মনে মনে বলে, ঠিক, এটা জাংসির দোষ যে ও বেশি সুন্দর, ওর দোষ যে ও নিজে ওর বিয়ে ভেঙে ফেলেছে। একটু পরেই জাংসিরা ফিরে আসে। চিয়ান বলতে থাকে, পেই আর চাও রাতে এক জায়গায় থেকো, আর জাংসি আলাদা প্যাভিলিয়নে থাকবে। জাংসি তো বুঝেই যায় যে চিয়ান কেন তাকে আলাদা রাখতে চায়। জাংসি কল্পনা চলে, যেখানে গতবার এই ঘটনা ঘটার পর জাংসির বাবা বলতে থাকে, আমার মেয়েকে ওই সিংহ এত বড় অপমান করার সাহস কোথায় পায়? দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু ওর বিচার আমি করে ছাড়বো। এই বলে সে জাংসিকে নিয়ে অথরিটির কাছে যেতে চায়। তবে তখন জাংসির দাদি তাকে না করে। সে বলে, ওর বাবা মার্কিউস, কখনোই আমরা ওদের সঙ্গে পারবো না। তার চেয়ে বরং এই বিষয়ে চুপ থাকাই ভালো। তবে জাংসির বাবা রাজি না হলে তার দাদি বলে, তুমি যদি জোর করো তাহলে ফিরে এসে আমার মরা লাশ দেখবে। আর এই ঘটনা ঢাকার জন্যই মূলত জাংসিকে তাড়াহুড়া করে তারা চঙের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। এরপরে তার বাবা বলতে থাকে, আমাদের শহর থেকে অনেক মেয়ে গায়েব হয়ে গেছে। আমার মনে হয় এর পেছনে ওই শয়তানটাই আছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। জাংসি বলে, বাদ দাও বাবা, ও তো সফল হয়নি। এই ঘটনা যদি বাইরে যায় তাহলে আমি আর মুখ তুলে মানুষের সঙ্গে কথা বলতে পারবো না। বর্তমানে জাংসি এগুলো মনে করছিল। তখনই সে দেখতে পায় সিংহ তার ঘরে এসেছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে আসলে দেখা যায় এটা তার কল্পনা। তার ঘরে এসেছে চাও। চাও বলে, আমার একা একা ঘুম ধরে না, তাই আমি তোমার কাছে এসেছি। কিন্তু জাংসি চায় না কোনো আজে বাজে ঘটনার মধ্যে শুধু শুধু তার বোনকে জড়াতে। তাই সে বলে, আপু, আমার একা ঘুমানোর অভ্যাস, তুমি তোমার ঘরে চলে যাও। কিন্তু চাও বলে, একটা রাতই তো, আমি তোমার সঙ্গে থাকি। এমনকি সে জাংসিকে খাটের ভেতরে দিয়ে নিজে বাহির পাশে থাকে। একটু পরেই ভেতরের গুপ্ত দরজা দিয়ে সিংহ সেখানে আসে। সে পর্দা তুলে জাংসিকে দেখে। তবে যখন সে পাশে চাওকে দেখে তখন তার মেজাজ খারাপ হয়ে যায়। সে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার সাথে সাথেই চাও চিৎকার করে দাসীদেরকে ডাকতে থাকে। জাংসি দেখতে পায় চাও হাতে একটা হেয়ার পিন নিয়ে আছে। চাও দাসীদেরকে দরজায় দাঁড়িয়ে থাকতে বলে। এরপর চাও জাংসির কাছে আসলে জাংসি বলে, আপু, তুমি আগেই সন্দেহ করেছিলে? চাও বলে, সিংহ একটা শয়তান, কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। জাংসি বলে, কখনোই মেজো আপু আমাদেরকে যেতে দেবে না। চাও বলে, কি বলছো তুমি? মেজো আপুকে যদি বলি? তবে জাংসি চুপ থাকলে চাও বলে, তার মানে মেজো আপু সবকিছু জানে? জাংসি বলে, তুমি এখানে থাকো, আমি একটু পরেই ফিরে আসব। এরপরে সে বাহিরে ফুলের বাগানে আসে, আর সে একটা বেলচা নিয়ে মাটি খুঁড়তে শুরু করে। খুঁড়তে খুঁড়তে সে একটা হাত দেখতে পায়। তখনই সে দুজন দাসের কথা শুনতে পায়, যাদের একজন বলছিল দুইটা মেয়ে ওই ঘরে বন্দি ছিল। হঠাৎ করে এই মেয়েটা কি করে মরে গেল? যাই হোক, এটাকে তাড়াতাড়ি দাফন দিতে হবে। তারা সেখানে বডি রেখে বেলচা নিতে এসে দেখে এখানে একটা বেলচা নেই। তারা আবার বডির কাছে গেলে দেখতে পায় সেখানে বডির হাতে একটা বেলচা। এটা দেখে তারা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন জাংসি সেখানে আসে। সেই মেয়েটার চেহারা দেখে একেবারে ভয় পেয়ে যায়। আসলে এটাই হলো নিউ নিউ। তবে তখনই ওই দাসেরা তার গলায় দড়ি টেনে ধরে। একজন বলে, উনি এই বাড়ির মেহমান। আরেকজন বলে, কিন্তু উনি যদি আজ বেঁচে যায় তাহলে আমরা সবাই মরে যাব। জাংসি ভাবতে থাকে, আমি মরতে পারবো না। সে হেয়ারপিন দিয়ে সেই সেবকের পায়ে বারবার আঘাত করতে থাকে। তবে তখনই হঠাৎ করে ইউচি সেখানে চলে আসে আর সেই সেবকদের লাথি মেরে সেখান থেকে সরিয়ে দেয়। সে জাংসিকে নিয়ে চলে যেতে চায়। তবে যখন সে বুঝতে পারে যে সে তার হাত ধরেছে, তখন সে হাত ছেড়ে দেয়। জাংসি বলে, তুমি এত রাতে এখানে? ইউচি বলে, আমি মেয়েদের মিসিং কেসের ব্যাপারে তদন্ত করতে করতে এখানে পৌঁছে গেছি। আমার মনে হয় এর পেছনে রয়েছে সিংহ। আমাকে একটা কথা বলো, ও কি তোমার সঙ্গে কিছু করেছে? জাংসি বলে, ও আমাকে কি করবে? ইউচি বলে, ভালো, তাহলে এরা দুজন তোমাকে কেন মারতে চেয়েছিল? তখন দেখানো হয় ওই দাস দুজনকে লংদান ধরেছে। সে বলে, আজ তোমরা এখানে তোমাদের কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছ, রাতে তোমাদের সঙ্গে কারো দেখা হয়নি। আমার কথা বুঝতে পেরেছো? এই বলে সে তাদের দুজনকে অজ্ঞান করে ফেলে।
এদিকে জাংসি সেই হেয়ার পিনটা দেখায় আর বলে, আমি ওদেরকে এখানে বডি দাফন করতে দেখে ফেলেছি। আমার মনে হয় এখানে একের অধিক বডি রয়েছে। ইউচি বলে, এই জায়গা অনেক ডেঞ্জারাস, তুমি চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিই। কিন্তু জাংসি বলে, ইউচি আমি এখান থেকে এখন যেতে পারবো না। আমি চলে গেলে ওরা আমার পরিবারকে ধরবে, তার উপর আমার বোন এই বাড়ির বউ, তার চেয়েও বড় কথা সেই আমাকে এখানে নিয়ে এসেছে। ইউচি বলে, মানে? তাহলে তো এই জায়গা আরো অনেক ডেঞ্জারাস, তুমি চলো আমার সঙ্গে, এখানে এখন বডি আছে, কাল আমি লোকজন নিয়ে এসে এই জায়গা চেক করব, তাহলে তো সবকিছু ধরা পড়ে যাবে। জাংসি বলে, কিচ্ছু ধরা পড়বে না, আমি গায়েব হয়ে গেলে তারা সবকিছু সরিয়ে ফেলবে, আমাদের প্ল্যান মাফিক এগোতে হবে, শুধুমাত্র আজ রাতটাই তো, তুমি চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। ইউচি বলে, তুমি প্রচন্ড জেদি, কিন্তু তোমার কথায় যুক্তি আছে, ঠিক আছে, শুধুমাত্র আজ রাতটা। দেখা যায় চালের উপরে লংডান বসে আছে, কারণ ইউচি তাকে বলেছে জাংসির যাতে কিছু না হয়। এরপরে পরদিন সকালে সিন দেখানো হয়, যেখানে চিয়ানের শাশুড়ির সঙ্গে বাকি সবাই বসেছিল। চিয়ানের শাশুড়ি জাংসিকে বলে, তুমি তো দেখতে অনেক সুন্দর, আমি তোমাকে ছোটবেলায় দেখেছি, বড় হলে তুমি এত সুন্দর হবে ভাবিনি। জাংসি বলে, সৌন্দর্য আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি, এটা পেতে আমি কোনো কষ্ট করিনি, তাই এর প্রশংসার ভাগিদার আমি নই। চিয়ানের শাশুড়ি বলে, আমি তো ভাবতেই পারি না এত অল্প বয়সে তুমি এত জ্ঞানী। চিয়ান বলে, মা আমার বোনেরা যদি আরো একদিন এখানে থাকে তাহলে কি কোনো সমস্যা হবে? তার শাশুড়ি বলে, অবশ্যই না। এটা শুনে চাও বুঝে যায় যে চিয়ান কেন তাদেরকে এখানে রাখতে চাইছে। তখনই সিংহ সেখানে আসে, তাকে দেখেই তো চাওয়ের মেজাজ খারাপ হয়ে যায়। এখানে আমরা সেই দুজন দাসকেও দেখি যারা গত রাতে জাংসিকে মারতে চেয়েছিল। সিংহ বলে, বোনেরা কি রাতে ভালো করে ঘুমিয়েছেন? চাও বলে, হ্যাঁ ঘুমিয়েছি। এই বলে, এখানকার বিছানা আমাদের বাড়ি থেকে বেশি ভালো, ঘুম তো ভালো হবেই। তবে জাংসি বলে, আমার ঘুম হয়নি। এটা শুনে সবাই অবাক হলে জাংসি বলে, ঘুমাতে হলে আমার ভালো বিছানার প্রয়োজন হয়। চিয়ান বলে, ঠিক আছে, আমি আজ রাতে তোমার বিছানা আরো কমফোর্টেবল করার ব্যবস্থা করব। সিংহ এরপর বিদায় নিয়ে চলে যায়। একটু পর সেই দাসেদের একজন করিডোর দিয়ে যাওয়ার সময় জাংসি তাকে ধরে। সে বলে, আমরা তো কিছু বলিনি, আমরা কাল রাতের ঘটনা কাউকেই কিছু বলিনি। জাংসি বলে, আমি জানি, আমি এটাও জানি যে তোমরা এতটা খারাপ লোক নও, তাহলে এই কাজ কেন করো? সে বলে, আমাদের কি উপায় আছে? আমাদেরকে ছোট হুজুর যা করতে বলে আমরা তাই করি। জাংসি বলে, কখনো ভেবে দেখেছো তোমাদের ছোট হুজুর তার সিক্রেট লুকিয়ে রাখার জন্য তোমাদেরকে মেরেও ফেলতে পারে? সেই দাস ভয় পেয়ে বলে, তাহলে এবার কি করব? জাংসি বলে, আমার কাছে একটা উপায় আছে। গত রাতে আমি শুনেছি আরো নাকি একটা মেয়ে বন্দি আছে, আমাকে বলো সে কোথায় আছে। এদিকে ইউচি সেই হেয়ার পিনটা নিউর মাকে দেখালে সে বলে, এটা আমার মেয়ের, আমি নিজে এটা কিনে দিয়েছি, তাহলে আমি এটা চিনবো না? আপনি আমাকে বলুন আমার মেয়ে এখন কোথায় আছে। তবে ইউচি তাকে এখন এর চেয়ে বেশি কিছুই বলে না। এদিকে জাংসিকে সেই দাস অন্য একটা সার্ভেন্টের পোশাক পরিয়ে সেই সিক্রেট ঘর পর্যন্ত নিয়ে যায় আর তাকে বলে, ভেতরে গিয়ে কিন্তু আপনি ভয় পাবেন না। তারা ভেতরে গেলে জাংসি সেখানকার পরিস্থিতি দেখে ভয় পেতে শুরু করে, কারণ সেখানে অত্যাচার করার মতো সকল কিছুই ছিল। অন্যদিকে ইউচি ম্যাজিস্ট্রেট জিনকে সবকিছু বলে যে কিভাবে সে মিসিং কেসে ইনভেস্টিগেশন করতে করতে মার্কিউসের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। সে বলে, গত 5 বছরে যতগুলো মেয়ে গায়েব হয়েছে তারা সবাই 16 থেকে 20 বছরের মধ্যে, এবং তারা সবাই অনেক বেশি সুন্দরী ছিল। তবে এই কথা আড়ি পেতে তাদের সিকিউরিটি অফিসের একজন লোক শুনে ফেলে। জিন বলে, দেখো আমি বুঝতে পারছি তোমার তদন্ত ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এইটুকুর ভরসায় আমরা মার্কিউসের বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে পারবো না। ইউচি বলে, আমার কাছে আরো একটা প্রমাণ আছে। সে সেই হেয়ার পিনটা দেখায় আর বলে যে এটা মার্কিউস চাংশিয়ানের বাড়িতে পাওয়া গেছে, আর এটা মিসিং হওয়া একটা মেয়ের মা নিশ্চিত করেছে যে এটা তার মেয়ের। আমার সন্দেহ সেই মেয়েকেও হয়তো ওই বাড়িতেই কিছু একটা করা হয়েছে। ইউচি তল্লাশি করার জন্য যেতে চাইলে জিন তাকে বাধা দেয়। ইউচি বলে, আপনি কি বলতে চাইছেন? সাধারণ মানুষের জীবন কি জীবন না? এত বড় একটা কেস, প্রমাণ আছে আমাদের হাতে, তারপরও আপনি কেন সেখানে যেতে চাইছেন না? জিন বলে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, তবে আমিও আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। মার্কিউস চাংশিয়ানের হাতে নিজস্ব মিলিটারি রয়েছে। যখন নানু আমাদের রাজ্যের ওপর আক্রমণ করেছিল তখন এই মার্কিউস আমাদের রাজ্যকে রক্ষা করতে অনেক বড় ভূমিকা পালন করেছিল। তাকে রাগাতে গিয়ে আপনি ভয় পাবেন না তো? ইউচি বলে, আইন সবার জন্য সমান, এখানে তাকে ভয় পাওয়ার কি আছে? জিন এই কথা শুনে ভীষণ খুশি হয়। সে বলে, আপনার মতো একজন লোকই আমাদের সিকিউরিটি অফিসে দরকার, আমিও আপনার সঙ্গে যাব। এদিকে জানছি সেই ঘরে একটা মেয়েকে খাঁচার মধ্যে দেখে। সে তাকে ডাকতে থাকলে মেয়েটি ভয় পেয়ে একটা ঘন্টা মুখে দিয়ে বলে, আমাকে মারবেন না, আমি ভদ্র হয়ে থাকবো। সেই সার্ভেন্ট তালা খুলে দেয়। অন্যদিকে ইউচি সকল সেনাদের নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, তার যেন একদমই ধৈর্য হচ্ছিল না। জিন এসে বলতে যাবে যে সবাই যাও, তার আগে ইউচি বলে, সবাই চলো। লংদান তাদের কুকুরটাকেও নিয়ে নেয়। তখনই মার্কিউস চাংশিয়ানের কাছে খবর চলে যায় যে ইউচি তার দলবল নিয়ে এখানে তল্লাশি করতে আসছে। মার্কিউস বলে, ওদের সাহস কি করে হয় আমার বাড়ি তল্লাশি করার? ওরা কি খুঁজতে আসছে এখানে? সেই লোক বলে,
মিসিং মেয়েদের খুঁজতে। এটা শুনে মার্কিউস সিংহুর দিকে তাকায় আর বলে, শয়তানের বাচ্চা, এবার কি করেছিস তুই? অন্যদিকে সেই মেয়েটা, যার নাম চি, সে জাংসিকে বলতে থাকে, ওই লোক একটা জানোয়ার। প্রথমে উনি যখন আমার সঙ্গে ভালো করে কথা বলতে শুরু করে, আমি ভেবেছিলাম উনি যেহেতু মার্কিউসের ছেলে, তাহলে আমি যে জীবনে আছি তার চেয়ে একটু হলেও আমি ভালো থাকতে পারবো। কিন্তু আমি যদি জানতাম এখানে উনি আমাকে এত কষ্ট দেওয়ার জন্য নিয়ে আসছে, তাহলে আমি বরং ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে যেতাম। জাংসি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এদিকে দেখা যায় বাইরে এরা সবাই এসে গেছে। মার্কিউস বলে, তোমার সাহস তো কম না, আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো তল্লাশি করতে। আমি কিন্তু মহারাজের কাছে যেতে পারি। জিন বলে, আমি তো আইন অনুযায়ী কাজ করছি, আমার কাজ হলো এই শহরের নিরাপত্তা দেখা। আপনার বাড়ি কি এই শহরের মধ্যে পড়ে না? লংদান বলে, ম্যাজিস্ট্রেট তো ভালো কথা জানে। ইউচি বলে, এই জন্যই তো তাকে আমি নিয়ে এসেছি। জিন বলতে থাকে, আজ আমরা ছোট মোটো কোনো কেসের জন্য আসিনি, আমরা এসেছি মার্ডার কেসের তদন্ত করতে। এদিকে জাংসি সেই মেয়েটাকে বলে, একটু পরেই এখানে সিকিউরিটি অফিসের লোকেরা চলে আসবে, এরপরে তুমি এখান থেকে বের হয়ে যাবে। এই সৈনিক তোমাকে আমার দাসীর কাছে নিয়ে যাবে, এরপর তুমি নিরাপদে বাড়িতে চলে যেতে পারবে। সে তার ব্রেসলেটের ওষুধটা তার হাতে দিয়ে বলে, এটা ভাঙলে এর ভেতর থেকে পাউডার বের হবে, যেটা তুমি যার চোখে ছিটিয়ে দেবে সেই অজ্ঞান হয়ে যাবে। এভাবে করেই তুমি যেতে পারবে। মেয়েটি জাংসিকে তার উপকারের জন্য ধন্যবাদ জানায়। জাংসিরা এরপরে বেরিয়ে আসে। অন্যদিকে ইউচি বলে, আমি মেয়েদের মিসিং কেসের তদন্ত করতে গিয়ে জানতে পেরেছি প্রত্যেকটা মেয়ের সঙ্গেই শেষবার কোনো না কোনোভাবে আপনাদের ছোট সাহেব সিংহুর সঙ্গে দেখা হয়েছে। সিংহু এসে বলে, কারা আপনাকে এই কথা বলেছে? কোথায় তারা? আপনারা আমার উপরে মার্ডার কেসের চার্জ লাগাচ্ছেন। ইউচি বলে, আমি তো একবার বললাম না যে আপনি মার্ডার করেছেন। মার্কিউস বলে, ঠিক আছে, আজ আমি ইনভেস্টিগেশন করতে দিচ্ছি, তবে যদি আপনারা কোনো কিছু না পান তাহলে কিন্তু এর ফল আপনাদের ভোগ করতে হবে। এরপরে তারা সবাই ভেতরে চলে যায়। সৈন্যদের দেখে জাংসি প্রথমে সেই দাসকে ইশারা দেয়, আর এরপর আমানকে ইশারা দেয় যাতে তারা চিকে সেই বন্দি ঘর থেকে নিয়ে আসতে পারে। এদিকে সৈন্যরা মাটি খুঁড়ছিল, অন্যদিকে চি সেখানে থাকা গার্ডেদের দিকে ওই পাউডার ছুড়ে দেয়। একটু পরেই সে বাগানে তারা একটি কফিন পায়, তবে কফিনটা খুললে দেখা যায় তার মধ্যে শুধুমাত্র বই রয়েছে। এটা দেখে জিন মার্কিউসকে গিয়ে বলে, আমরা ভুল ইনফরমেশন পেয়েছিলাম, এর জন্য দুঃখিত। মার্কিউস বলে, সমস্যা নেই, ভুল তো মানুষেরই হয়। ইউচি ধীরে ধীরে বলে, উনি এত সহজে আমাদেরকে ছেড়ে দিচ্ছে, নিশ্চয়ই উনি কিছু লুকাচ্ছে। জিন বলে, আমি জানি, কিন্তু এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই, আজকের মতো এখানেই বাদ দিই। ইউচি বলে, আপনি কি মজা করছেন নাকি? আজকে বাদ দিলে আমরা আরো সুযোগ পাবো। সে লংদানকে বলে আরো চেক করতে। লংদান সেই হেয়ারপিনটা কুকুরকে দিলে মার্কিউস রেগে যায়। সে বলে, এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন। জিন বলে, যদি আপনার ছেলে নিরপরাধ হয় তাহলে আপনি একটা কুকুরকে কেন ভয় পাচ্ছেন? ইউচি বলে, ওই কুকুরকে ছেড়ে দাও। কুকুরকে ছাড়ার সঙ্গে সঙ্গেই সেটা দৌড়াতে থাকে। তার পেছনে সিকিউরিটি অফিসের সৈন্যরা যায়, তবে সিংহু তলোয়ার নিয়ে তাদেরকে বাধা দিতে চাইলে ইউচি তার সঙ্গে ফাইট করে তার গলায় তলোয়ার ধরে। তখন সে তার হাতে একটা বাটন দেখতে পায়। কুকুর যেতে যেতে একটা পানির কুয়ার সামনে গিয়ে চিৎকার করতে থাকলে তারা ঢাকনা খুলে সেই বডি দেখতে পায়। এরপরে সবাই গিয়ে দেখতে পায় সেখানে 10টার উপরে বডি রয়েছে। চিয়ান এবং বাকি তার সকল বোনেরাও সেখানে আসে, আর তারা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা সিংহুকে গ্রেফতার করতে চাইলে সিংহু বলে, এগুলো আমি করিনি, করেছে আমার সার্ভেন্ট আনজি। সিংহ আনজিকে সামনে ডাকে আর তাকে সবকিছু স্বীকার করতে বলে। ইউচি বলে, এখন ওরা সব দোষ ওদের সার্ভেন্টকে দিয়ে দিচ্ছে। জিন বলে, দেখো, তুমি ভয় পেও না, তুমি সব সত্যি কথা বলো, আইন সবার জন্য সমান। তবে মার্কিউস বলে, আনজি, 3 পুরুষ ধরে তোমার বংশ আমাদের বাড়ির দাস দাসী হয়ে থেকেছে, তুমি ভুলে যেও না তোমার পরিবার কিন্তু আমার হাতে আছে। এই কথা শুনে আনজি বলে, এই সব কিছু আমি করেছি, ছোট সাহেব এ বিষয়ে কিছুই জানে না। এরপর সে মার্কিউসকে বলতে থাকে, হুজুর, আমার পরিবারকে আপনি দেখবেন তো? মার্কিউস বলে, অবশ্যই। এটা বলেই সে তলোয়ার দিয়ে আনজিকে মেরে ফেলে। জিন বলে, আপনি দিনে দুপুরে সিকিউরিটি অফিসের অফিসিয়ালদের সামনে একজন সেবককে মেরে ফেলছেন। মার্কিউস বলে, ও অন্যায় করেছে, তাই ওকে শাস্তি দেওয়ার অধিকার আমার আছে। জিন কিছু বলতে গেলে ইউচি তাকে থামায়। এরপরে তারা সেখান থেকে চলে যায়। একটু পরে গাড়িতে পেয়ে বলতে থাকে, এতগুলো মেয়েকে একটা দাস মেরেছে, এটা তো কখনোই সম্ভব না। এই মেয়েগুলোকে মেরেছে দুলাভাই। জাংসি বলে, আমাদেরকে বলতে হবে না, আমরা বোকা না। পেই বলে, তাহলে তোমরা আমাকে কেন বলনি? সে বলে, কি বলবো তোমাকে, সারাক্ষণ দুলাভাইয়ের প্রশংসায় মগ্ন হয়ে থাকো তুমি। তারা বলতে থাকে, মেজো আপু কি এইসব বিষয়ে জানতো? তারপরেও সে আমাদেরকে কেন তাদের বাড়িতে নিয়েছিল? এদিকে সিংহু চিয়ানকে ধরে মারছিল। সে বলে, তুমি কেন জাংসিকে যেতে দিয়েছ? চিয়ান বলে, এই সব দেখার পর ওরা সবাই ভয় পেয়ে গেছে, আমি কিভাবে ওদেরকে আটকাতাম? সিংহু বলে, তুমি দেখছি এখন আমার মুখের উপর কথা বলছো। সে তাকে আরো অনেক মারতে থাকে। চিয়ানের দাসী এসে ক্ষমা চাইতে থাকে, সে তাকেও মারতে থাকে।
তখন চিয়ান বলে, তুমি আমাকে মারো, শেষ করে ফেলো আমাকে। মেয়েদেরকে মারা ছাড়া তোমার আর কি গুণই বা আছে? তোমার বাবা তোমাকে বকলে তুমি এসে আমাকে মারো। শিমু তার কাছে গিয়ে বলে, তোমার মতো একটা মেয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছে? তুমিই তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলে। চিয়ান তার কলার ধরে বলে, ঠিক এই জন্যই আমার মরে যাওয়া উচিত। তুমি আমাকে মেরে ফেলো, সিকিউরিটি অফিসের অফিসিয়ালদের আরেকটা বডি দিয়ে দাও, আর তাদের জানিয়ে দাও যে এই অন্যায়গুলো আসলে আঞ্জি করেনি, বরং করেছো তুমি। এটা শুনে সিংহ উঠে যায়, তবে এরপর আবার বেল্ট দিয়ে তার গলায় চেপে ধরে, একটু পর ছেড়ে দেয় আর বলে, আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম। এরপর সে চলে যায়। দাসী চিয়ানকে বলতে থাকে, ম্যাডাম চলুন, আমরা বাড়িতে চলে যাই, এখানে থাকলে আপনি বাঁচতে পারবেন না। চিয়ান বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি এখানে আর থাকতে পারবো না। এরপরে জাংসি ঘরে ছিল, তখন পেই এসে বলে যে মেজো আপু বাড়িতে ফিরে এসেছে। ওদিকে দেখা যায় সত্যি চিয়ান চলে এসেছে। তার দাদি তাকে বলে, তুমি এত রাতে এখানে কেন এসেছো? কান্না বন্ধ করে আমাদেরকে বলো যে কি হয়েছে। চিয়ানের মা বলে, শুনেছি সেখানে নাকি অনেক বডি পাওয়া গেছে। তার দাদি বলে, তো কি হয়েছে? স্বামী স্ত্রী নিজেরা সম্মান ভাগাভাগি করলে অপবাদও তো ভাগাভাগি করতে হবে। তার মা বলে, তোমার স্বামী কি তোমাকে মেরেছে? ঝগড়া হয়েছে? দাদি বলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মারামারি সাধারণ ব্যাপার। তখনই বাকি বোনেরা সেখানে আসে। জাংসি বলে, আপু তুমি যখন এসেই গেছো তাহলে সব ঘটনা খুলে বলো। এই বলে, তুমি জানতে ওই বাড়িতে একটা রাক্ষস আছে, তারপরও তুমি আমাদেরকে সেখানে নিয়ে গেছো। চাও বলে ওই শিমুর খারাপ নজর পড়েছে জাংসির উপরে। এটা শুনে চিয়ানের মা বলে, শিমুর কি এলাকায় মেয়েদের অভাব পড়েছে নাকি যে ও তোমাকে পছন্দ করতে যাবে? তোমরা এখান থেকে যাও। তারা সবাই চলে গেলে চিয়ান তার হাতের আঘাতগুলো দেখায়, এমনকি তার গলার আঘাতও দেখায়, যেগুলো দেখে তার মা আর তার দাদি ভয় পেয়ে যায়। তার মা বলে, এগুলো তুমি আমাদেরকে আগে কেন বলনি? চিয়ান বলে, কি বলতাম? সবসময় আপনারা বলেছেন আমি নাকি সব থেকে ভালো মেয়ে, আমার মধ্যে অনেক গুণ। আমি যদি বলি আমি সংসার করে খেতে পারছি না, সবাই তো আমাকেই দোষারোপ করবে। লাথি, থাপ্পড়, চাবুকের বাড়ি সবই আমি ভোগ করেছি। আমি যদি উল্টা কিছু বলি তাহলে সে আমাকে আরো মারে। পরে আমি একটা উপায় পেয়েছি, সে যখন আমাকে মারে তখন আমি মরার মতো অ্যাক্টিং করি, তাহলে সে বিরক্ত হয়ে যায় আর আমাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। এগুলো বলে সে হাসতে থাকে। তার মা বলে, তুমি আর ভয় পেও না, আমি কালই ওই বাড়িতে গিয়ে ওর সঙ্গে তোমার ডিভোর্স করিয়ে নেব। কিন্তু তখনই তার বাবা আসে আর বলে, কি ধরনের কথা বলছো এগুলো? চিয়ানের মা বলে, দেখো ওরা আমাদের মেয়েকে কিভাবে মেরেছে। তার বাবা বলে, কাল আমি ওই বাড়িতে গিয়ে জানতে চাইবো যে কেন ওনার ছেলে আমার মেয়েকে এভাবে মেরেছে, আর এইভাবে কথা নিয়ে আসবো যাতে তার ছেলে আমার মেয়ের গায়ে আর হাত না তোলে। তার দাদি বলে, ঠিক বলেছো, কিন্তু ডিভোর্স নেওয়া যাবে না, তাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। চিয়ান হাসতে হাসতে তার দাসীকে বলে, দেখেছো, এই জন্যই আমি এদেরকে বলতে চাইনি। সে তার বাবাকে বলে, ওই সিংহ আমাকে মারতে কেন ভয় পাবে? কারণ সে জানে আমার বাবা কখনোই আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসবে না। তার বাবা বলে, দেখো ওরা অনেক ক্ষমতাবান, ওদের সঙ্গে আমরা পারবো না। চিয়ান বলে, নাকি নিজের লাভের জন্য ওনাদের সঙ্গে আপনি ফাইটে যেতেই চান না? এটা বলে সে তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। চিয়ানের মা বলে, তুমি এগুলো কি করছো? মেয়েটা এমনিতেই এত মার খেয়েছে, এখন তুমি ওকে আরো শাস্তি দিতে চাইছো? এরপর সে চলে আসে। চিয়ানের বাবা তার মাকে বলে, মা আপনি চিন্তা করবেন না, আমি ওদের ডিভোর্স হতে দেব না। চিয়ানের মা বলে, তোর বাবা একটা শয়তান, সব সময় নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে, কখনোই সে নিজের পরিবারের কথা ভাবে না। চিয়ান বলে, জাংসি নিজের এঙ্গেজমেন্ট ভেঙে ফেলেছে, তার বাবা তাকে সাহায্য করেছে, এমনকি জাংসির গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি। এর অর্ধেকও যদি আমার বাবা আমাকে ভালোবাসতো তাহলে সিংহর সাহস হতো না আমার গায়ে হাত দেওয়ার। তার মা তখন বলে, দোষ আমার দোষ হয়েছে যে আমি তোমাকে এত বড় বাড়িতে বিয়ে দিয়েছি। এই বলে সে নিজেকে মারতে থাকে। নিচে দাঁড়িয়ে এরা তাদেরকে দেখছিল। চিয়ান বলে, মা তুমি তো আমার ভালোর জন্যই করেছো, তুমি নিজেকে দোষ দিও না। তার মা বলে, আমি তোমাকে 10টা মাস গর্ভে রেখেছি, আমার কোনোদিন সাহস হয়নি তোমার গায়ে হাত দেওয়ার, আর ওর কত বড় সাহস যে আমার মেয়েকে এইভাবে মারলো। দাসী এসে বলে, ম্যাডাম ছোট ম্যাডামকে আর ওই বাড়িতে যেতে দিয়েন না, তাহলে এইবার ওই হুজুর ম্যাডামকে মেরেই ফেলবে। মা বলে, তুমি চিন্তা করো না, ওর কাছ থেকে আমি তোমাকে ছাড়িয়ে রাখবো। তখন জাংসি সেখানে আসে। জাংসি তাদেরকে বলে চিয়ানকে সিকিউরিটি অফিসে গিয়ে সিঙ্গুর ব্যাপারে কেস করতে। তবে চিয়ান এতে রাজি হয় না। সে বলে, ওদের অনেক ক্ষমতা, কোনো না কোনো ভাবে সিংহ আমাকে জানে মেরে ফেলবে। জাংসি বলে, ওর কাছ থেকে বাঁচতে হলে তোমার কাছে আর কোনো উপায় নেই, কেউ তোমাকে বাঁচাবে না, এমনকি তোমার বাবাও না। তোমাকে বাঁচতে হলে নিজেকেই চেষ্টা করতে হবে। এদিকে সেই ডেড বডিগুলোর পোস্টমর্টম হচ্ছিল। তখন সেখানে তারা এক বডির ভেতরে সেই রকম একটা বাটন পায়, যেরকম বাটন ইউচি সিঙ্গুর হাতে দেখেছে। সিকিউরিটি অফিসে থাকা একজন লোক সিঙ্গুকে গিয়ে এই কথা বলে যে এবার ইউচি তাকে ডাকবে আবারও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। পরদিন দেখা যায় সত্যিই সিঙ্গুকে আবার ডাকা হয়েছে। সিঙ্গু বলে,
আমি এই বিষয়ে বাড়িতে ভালোভাবে তদন্ত করলাম। তখন আমি জানতে পেরেছি এইসব খুনের পেছনে আঞ্জিতও ছিল, তবে ও ছিল শুধুমাত্র একজনের ডান হাত। মেইন মাস্টার মাইন্ড ছিল আমার স্ত্রী। এরপরে সৈনিকরা পৌঁছে যায় চিয়ানকে ধরার জন্য, কারণ সিংহু বলেছে চিয়ান ওই সকল মেয়েদেরকে মেরেছে। চিয়ান বলতে থাকে আমার আগেই জাংসির কথা শোনা উচিত ছিল। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে তার মাকে বলে জাংসিকে খবর দিতে, একমাত্র সেই পারবে আমাকে বাঁচাতে। এরপর তাদের সবাইকে ম্যাজিস্ট্রেটের কাছে দেখা যায়। এখানে সিংহু বলে তোমার সঙ্গে আঞ্জির অ্যাফেয়ার চলছিল, আর এই কারণে তুমি হিংসার বশে ওই মেয়েদেরকে মেরে ফেলেছ। চিয়ান বলে আমার স্বামী এই সিংহু ওই মেয়েদের মতো আমাকেও অত্যাচার করত। সে তার হাতের আঘাতগুলো দেখায়। সিংহু বলে আমার কাছে প্রমাণ আছে। সে আঞ্জির জামার একটা বাটন দেখিয়ে বলে আঞ্জির স্ত্রী বলেছে আঞ্জির সঙ্গে চিয়ানের নোংরা সম্পর্ক ছিল। সে এই বিষয়ে আঞ্জির স্ত্রীর সাক্ষী সেখানে পেশ করে। ম্যাজিস্ট্রেট জিন বলে সাক্ষীকে ডাকো। সেখানে সাক্ষী আসে, তবে দেখা যায় এটা ছিল চি, মানে যাকে জাংসি ওই দিন বাঁচিয়েছে। ম্যাজিস্ট্রেট বলে আপনি কি এই দুই বোনকে চেনেন? সে বলে না, তবে আমি মার্কিউসের ছেলেকে চিনি। সে আমাকে বিয়ের লোভ দেখিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়, আর এরপর দিন রাত আমাকে টর্চার করে। আমি নিজে তাকে মানুষ খুন করতে দেখেছি। শিমু রেগে তাকে মারতে যায়, তবে ম্যাজিস্ট্রেট তাকে ডাক দেয়। আর এরপর সে চিকে বলে তুমি বলো ও কি দিয়ে তোমাদের উপর আঘাত করতো। চি বলে ঘোড়া পেটানোর চাবুক দিয়ে। শিমু রেগে তাকে মারতে যায়, কিন্তু তখন ইউচি চলে আসে। শিমু নিজের কাছে থাকা একটা ছোট তীর চিকে মারতে চায়, তবে জাংসি তার সামনে চলে আসে। সেটা জাংসির গায়ে লাগবে দেখে ইউচি সেখানে আসলে সে অস্ত্রটা তার হাতে লেগে যায়। ম্যাজিস্ট্রেট জিন প্রচন্ড রেগে যায়। সে শিমুকে এখনই বন্দি করতে বলে। অন্যদিকে ইউচি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দেখা যায় ডাক্তার বলছে ওই ছোট্ট তীরে ভয়ঙ্কর বিষ লাগানো ছিল, তবে এখন ইউচির শরীর থেকে বিষ বেরিয়ে গেছে, কিন্তু তারপরও তার উপর নজর রাখতে হবে। তার শরীর কখন খারাপ হয় সেটা ডাক্তারকে জানাতে হবে। লংদান ডাক্তারের সঙ্গে গেলে জাংসি ইউচির সেবা করতে থাকে আর বলতে থাকে তুমি জানো আমি নানুর সেন্টেন্স, তারপরও তুমি আমাকে বাঁচিয়েছো। তখন ইউচির জ্ঞান ফিরে আসে। সে বলে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। জাংসি বলে আপনি আমাকে বাঁচাতে গিয়ে অসুস্থ হয়েছেন, তবে আমি আর আপনি অপরিচিত, আমাকে আপনি কেন বাঁচালেন? ইউচি বলে আমি তো জানতাম না যে ওই তীরে বিষ লাগানো আছে, তবে আপনি আর চিও তো অপরিচিত, তাহলে আপনি কেন তাকে বাঁচাতে চেয়েছিলেন? জাংসি বলে ওই যে আপনি বললেন, আমিও তো জানতাম না যে তীরে বিষ লাগানো ছিল। এরপর সে তার জন্য পানি আনতে গেলে তখন ম্যাজিস্ট্রেট জিং সেখানে চলে আসে। এদিকে চিয়ানের মা অনেক কান্নাকাটি করছিল যে এখন কি হবে। মার্কিউস তার ছেলেকে ঠিকই নির্দোষ প্রমাণ করে নেবে, কিন্তু এরপর চিয়ানের কি হবে? তবে চিয়ানের বাবা বলে আমরা তো আর মার্কিউসের সঙ্গে পারবো না, দেখি পরে কি হয়। এই বলে সে চলে আসে। এদিকে জিন ইউচিকে পানি দেয়। সে বলে আপনার হাতে তো ব্যথা, আমি খাইয়ে দিই। ইউচি বলে আমার আরেকটা হাত ঠিক আছে, আপনি পানিটা পাশে রেখে দিন। জিন বলে আমরা প্রমাণ পেয়ে গেছি, এই কেস আমরা সহজে হাতছাড়া করব না। জাংসি বলে আপনি অনেক ভালো কাজ করছেন, তবে ইউচির তো এগুলো কথা একদম পছন্দ হয় না। সে প্রত্যেকবার তাদের কথার মাঝখানে নিজে থেকে একটা কথা ঢুকিয়ে দেয়। জাংসি বলে প্রমাণ যতই শক্ত হোক না কেন তারপরও আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, কারণ মার্কিউস যে কোনো উপায়ে তার একমাত্র ছেলেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। জিন বলে আপনি কোনো চিন্তা করবেন না, অপরাধী অবশ্যই শাস্তি পাবে। এরপর সে বলে আমি বরং এখানে থাকি, আপনি আসতে পারেন। জাংসি বলে লংদান ওষুধ আনতে গেছে, ও চলে আসবে, ততক্ষণ আমি এখানে থাকলে সমস্যা হবে না। ইউচি বলে আমারও মনে হয় জাংসি থাকলেই ভালো হবে। তবে জিন তার কাছে এসে বলে তুমি একটা অবিবাহিত মেয়েকে এখানে কি করে রাখতে পারো, আমি বরং দুজন গার্ড রেখে যাচ্ছি। জাংসি বলে আমি তাহলে আসছি। জাংসি চলে গেলে জিন বলে তোমার কি মনে হয় না যে এই জাংসি মেয়েটা অন্যান্য সাধারণ মেয়ে থেকে অনেকটা আলাদা? সবকিছুতেই তার জ্ঞান এবং বুদ্ধিমত্তা খুবই চমৎকার। ইউচির তো রাগে শরীর জ্বলে যাচ্ছিল, সে অন্যদিকে ঘুরে মুখ ভেঙাচ্ছিল। এদিকে জাংসি মন খারাপ করে আগের জন্মের কথা ভাবছিল। একদিন জাংসি রাজকুমারীকে বলছিল আপনি আমার পুরো পরিবার শেষ করেছেন, আমাকে দাজও ছাড়তে বাধ্য করেছেন, এখন আমি এই জায়গায় বসবাস করতে শুরু করেছি, আপনি এখানেও চলে এসেছেন। আজ আমার বিয়ের দিন, আপনি এখানে এসেছেন কারণ আপনার মেয়ে আমার স্বামীকে ভালোবেসে ফেলেছে। রাজকুমারী বলে তোমার স্বামীর কপাল যে আমার মেয়ে তাকে পছন্দ করে, আর আমার মেয়ে যা কিছু চায় তা আমি তাকে অবশ্যই দিই। এখন তুমি ডিভোর্স পেপারে সাইন করে এই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়বে। জাংসি বলে স্বপ্নেও না। রাজকুমারী তখন কাউকে ডাকতে বললে দেখা যায় তারা ইউচিকে ডেকে নিয়ে এসেছে। জাংসি তাকে ডাকতে থাকে। রাজকুমারী বলে যদি তুমি সাইন না করো তাহলে ওকে অনেক টর্চার করা হবে। জাংসির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে ইউচির জন্য একটা চিঠি লেখে আর ডিভোর্স পেপারে সাইন করে পাহাড়ের কিনারায় চলে যায়। এরপর সে ঝাঁপ দিয়েছিল। তবে বর্তমানে সিন চলে আসে আবার জাংসির কাছে। আমান বলে আপনি তো বলেছেন ইউচি হুজুর নাকি ভালো আছে, তাহলে আপনি কাঁদছেন কেন? জাংসি বলে
তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। মনে করো তুমি একজনকে ভালোবাসো, তবে তুমি জানো তার সঙ্গে তুমি থাকলে কোনোদিনও তোমাদের মিল হওয়া সম্ভব না। তাহলে কি তুমি তার সঙ্গে থাকতে চাইবে? আমান বলে, যদি আমি হই তাহলে অবশ্যই আমি তার সঙ্গে থাকতে চাইবো। জীবনের সম্পূর্ণটা সময় না হলেও যেটুকু সময় আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকবো সেটুকুই আমার জন্য অনেক। জাংসি এই কথা শুনে খুশি হয়। এরপর দেখা যায় চি এখন সিকিউরিটি অফিসের একটি নিরাপদ কক্ষে ছিল। রাতের বেলা একজন অফিসার তাদের জন্য খাবার নিয়ে আসে, তবে বাহিরে দুজনকে খাবার দিলে দেখা যায় একটু পরেই তারা অজ্ঞান হয়ে গেছে। এরপর সেই লোক ভেতরে আসে আর চিকেও খাবার দেয়। সে চিকে চাকু দিয়ে আক্রমণ করতে যাবে, তখনই সেখানে লংদান আর আরো সেনারা চলে আসে। লংদান বলে, আমাদের হুজুর তাহলে ঠিকই সন্দেহ করেছিল, আমাদের মধ্যেই কেউ আছে যে কিনা আমাদের ভেতরের কথা বাইরে পাচার করে। পরদিন জাংসি নিজের হাতে স্যুপ রান্না করে ইউচির জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন জ্যান বলে, আমিও তোমার সঙ্গে যাব। জ্যানের সৈনিক বলে, আবার আপনি কেন যাচ্ছেন? জ্যান বলে, তুমি দেখতে পারছো না আমার বোন মজাদার কিছু রান্না করে নিয়ে যাচ্ছে? সেখানে গেলে স্যুপ দেখে জ্যানের তো জিব্বা দিয়ে পানি পড়ে যাচ্ছিল। ইউচি বলে, আপনি তাহলে আগে খান। কিন্তু জাংসি বলে, ভাইয়াকে আমি দিচ্ছি, আপনি খান। এরপরে ইউচি যখন খাচ্ছিল তখন জাংসি মন ভরে তাকে দেখছিল। ওই সময় সে কল্পনায় চলে যায়। ইউচি একটা শুকনা রুটি খাচ্ছিল। সে জাংসিকে বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি একটা ভালো জীবন দিতে পারলাম না। জাংসি বলে, ভেবো না, যখন আমরা লিঙ্গান শহরে গিয়ে থাকতে শুরু করব তখন আমি তোমার জন্য মজার মজার খাবার রান্না করব। জিনফি নদী থেকে তাজা মাছ ধরে তার স্যুপ বানিয়ে তোমাকে দেব। দেখা যায় সত্যি আজ সেই অনুযায়ী স্যুপ রান্না করেই জাংসি নিয়ে এসেছে। একটু পরে জাংসি আরেকটা কল্পনায় চলে যায়, যেখানে সে নদীর ধারে ইউচির জন্য অপেক্ষা করছিল। একটু পরে ইউচি ঘোড়া নিয়ে সেখানে আসে, আর এসেই সে জাংসিকে জড়িয়ে ধরে তাকে কিস করতে শুরু করে। পরদিন জেন বাজারে হাঁটছিল, তখন সে দেখতে পায় চুচুকে মিথ্যা কথা বলে এক লোক তার কাছে জিনিস বিক্রি করছে। যেহেতু চুচু নতুন, তাই সে তো আর এই বিষয়টা বুঝতে পারে না, কিন্তু জেন তার কথা দিয়ে চুচুকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে। চুচু বলে, আমি ভেবেছিলাম তুমি বোকা, তুমি তো দেখছি ভালোই চালাক। সে তাকে তার টাকা ফিরিয়ে দেয়। জেন ভীষণ খুশি হয়ে বলে, চলো খাবার খেয়ে আসি। তবে রেস্টুরেন্টে গিয়ে জেনের তো কান্না আসতে থাকে, কারণ চুচু একাই 10 জনের খাবার খেয়ে নিয়েছে। জেন বলতে থাকে, আমার টাকা আসতে না আসতে আবার চলে গেল। ওই সময় দেখা যায় সেখানে থাকা একজন স্টোরি টেলার সপ্তম রাজকুমারের গল্প বলছে। সে বলতে থাকে, সপ্তম রাজকুমারের জন্মের পর রাজ্যে অনেক অশান্তির সৃষ্টি হয়। সপ্তম রাজকুমার অনেক বেশি দুর্ভাগা ছিল। হঠাৎ করেই তার মুখে একটা জুতা এসে পড়ে। এরপর দেখা যায় চুচু সেই স্টোরি টেলারকে ধরে বকাঝকা করছে। তখনই সেখানে লংদান আসে, যার এক পায়ে জুতা ছিল না, অর্থাৎ সেই এই লোকের মুখে জুতা ছুঁড়ে মেরেছে। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওতে অবশ্যই লাইক করো, কমেন্টে কেমন লেগেছে সেটা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।